পড়ব সেটা হচ্ছে মুভমেন্ট অফ ওয়াটার, ফুড, নিউট্রিশন অ্যান্ড গ্যাসেস। অর্থাৎ উদ্ভিদের মধ্যে দিয়ে কিভাবে তারা জল, খনিজ আয়ন, মিনারেলস যেটাকে আমরা বলি, এবং তার সাথে সাথে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড কীভাবে তারা এক্সচেঞ্জ করছে বাইরের এনভায়রনমেন্টের সাথে, এবং তার সাথে সাথে সেগুলোকে কীভাবে ট্রান্সপোর্ট করছে। আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে তারা যে মূল রোম যেটা থাকে, মানে রুটের মধ্যে যে রুট হেয়ার যে স্ট্রাকচারটা থাকে, সেটা থ্রু দিয়ে বাইরের এনভায়রনমেন্ট থেকে তারা ওয়াটার আর মিনারেলকে অ্যাবজর্ব করে, এবং অ্যাবজর্ব করার পর সেটা অ্যাকচুয়ালি জাইলেমের থ্রু দিয়ে সেটাকে সেটা পাতার মধ্যেতে সেটাকে অ্যাকচুয়ালি পাঠায়। আর অন্যদিকে পাতার মধ্যে যে ফুডটা প্রিপেয়ার হয়, সেই ফুডটা অ্যাকচুয়ালি ফ্লোয়েম বলে একটা টিস্যু আছে, ফ্লোয়েম বলে একটা কলা আছে, যার মাধ্যমে সেটা বাকি প্ল্যান্টের অন্যান্য পার্টেতে সেটাকে ট্রান্সপোর্ট করে দেয়। তো এইভাবেই প্ল্যান্টের মধ্যেতে জাইলেম ফ্লোয়েমের থ্রু দিয়ে, এই জাইলেম ফ্লোয়েমকে একসাথে বলা হয় ভাস্কুলার বান্ডিল বা যেটাকে বলা হয় নালিকা বান্ডিল, তার মাধ্যমে উদ্ভিদ গোটা দেহের মধ্যে সমস্ত পরিবহন যেটা হয়, ট্রান্সপোর্ট যেটা হয়, সেটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। এবার রুটের মধ্যেতে ধরো এখানে যেমন দেখানো হচ্ছে, রুটটাকে দেখো বড় করে দেখাচ্ছে, তাহলে রুটের বাইরের দিকের যে সেলগুলো আছে তার মধ্যে কিছু কিছু যে সেল আছে, এই বাইরের সেল লেয়ারটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে এপিব্লেমা। এই এপিব্লেমা লেয়ারের কিছু কিছু সেল বাইরের দিকে এক্সটেন্ড হয়ে যায়। যেমন দেখো এই যে এই সেলটা হয়েছে যে অনেকটা এক্সটেন্ড হয়ে গেছে। এক্সটেন্ড হয়েছে কিসের জন্য? জাস্ট সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। এবার সারফেস এরিয়া বাড়ার জন্য দেখো এরা যেটা করছে, এরা এই সেলগুলো দিয়ে, এই সেলগুলোর সেল ওয়াল খুব পাতলা হয়, কোষ প্রাচীরটা খুব পাতলা হয়, এবং এইগুলো কি রুট হেয়ার বলে অ্যাকচুয়ালি, যে এপিব্লেমা যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের সেলগুলোর এক্সটেনশান। এবং এখান দিয়েই তারা অ্যাকচুয়ালি জল অ্যাবসর্ব করে। এই যে সয়েল পার্টিকেল যেগুলো রয়েছে, এখানকার মধ্যেই বিভিন্ন মিনারেলস থাকে, খনিজ আয়নগুলো থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। তো সেইগুলো সমস্ত আস্তে আস্তে সব ডিজলভ হয়ে জলের সাথেই এই ভেতরেতে ঢোকে, এবং তার সাথে সাথে এই কাজগুলো করার জন্য এখানেও তো রেসপিরেশন চলে, তার জন্য অক্সিজেন দরকার হয়। তো সেই অক্সিজেনগুলো পায় কোথায়? সেটা হচ্ছে যে এই মাটির মাঝে মাঝেই কিছু এয়ার স্পেস থাকে, সেখান থেকেই সেই অক্সিজেনগুলোকে পায়, এবং সেগুলো দিয়েই সমস্ত ট্রান্সপোর্ট যে কাজটা, সেই ট্রান্সপোর্ট কাজটা করে। এবার আমরা জানি যে দুটো প্রসেস আছে, একটাকে বলা হয় অসমোসিস, যেটাকে বলা হয় অভিস্রবণ, আর একটা হয় ডিফিউশন, যেটাকে বলা হয় ব্যাপন। অ্যাকচুয়ালি জল একদিক থেকে অন্যদিকে যে ঢুকছে সেটা হচ্ছে অসমোসিস প্রসেস। আর জল ছাড়া বাকি যা কিছু, অর্থাৎ O2CO2 এক্সচেঞ্জ বলো বা এইখানেতে মিনারেলসের এক্সচেঞ্জ বলো, এগুলো সবই কিন্তু ঘটছে সেটা হচ্ছে ডিফিউশন বা যেটাকে বলা হয় ব্যাপন, সেই পদ্ধতির মাধ্যমে। এবং ওয়াটার যেহেতু অ্যাকচুয়ালি বাইরের থেকে ভেতরেতে ঢোকে, সেই জন্যই এটাকে দেখবে বলা হয় সেটা হচ্ছে এন্ডো অসমোসিস, বা বাংলাতে এটাকে দেখবে বলা হয় অন্ত অভিস্রবণ পদ্ধতি। তো তার মাধ্যমেই বাইরে থেকে জলটা প্রবেশ করে। এবার যে কোনো সাধারণভাবে যেগুলো স্থলজ গাছ, মানে যেগুলো টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট, যেগুলো মাটির ওপরে জন্মায়, সেই গাছগুলোর জন্য অ্যাকচুয়ালি ওয়াটার যেটা পায়, সেই ওয়াটারটার গোটাটাই সোর্স হচ্ছে কিন্তু বৃষ্টির জল। যে বৃষ্টির জলটা যখনই মাটিতে পড়ছে এবং সেটা যখন মাটির ওপর দিয়ে অ্যাকচুয়ালি প্রবাহিত হচ্ছে, ফ্লো করছে, তখন সেখান থেকেই মাটির মধ্যে তো এই জলটা ঢুকে যায়। এবার মাটির মধ্যেতে টোটাল যতটা জল থাকে, সেই টোটাল জলটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে হলার্ড। কিন্তু এখানকার মধ্যে সব জলটা, মানে যতটা জল মাটির নিচেতে থাকে, 100% জল কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে না রুটের মাধ্যমে। তো যে জলটাকেও অ্যাবজর্ব করতে পারছে সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় চেসার্ড, আর যেটাকেও অ্যাবজর্ব করতে পারে না সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইকার্ড। যেমন দেখবে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার, মাটির অনেক নিচেতে দেখবে ভূমধ্যস্থ জল থাকে, যেটাকেই আমরা অ্যাকচুয়ালি পাইপের মাধ্যমে, মেশিনের মাধ্যমে তুলে আমরা ব্যবহার করি। সেটা অনেক নিচে হয়, যে মাটির দেখবে বলা হয় প্রায় 100 ফুট নিচে থেকে ওই জলটাকে আমরা তুলছি, তাহলে সেটা কখনোই দেখো সেটা মাটির নিচেতেই আছে একটা জল, অর্থাৎ সেটা হলার্ডেরই একটা পার্ট, কিন্তু সেটাকে উদ্ভিদ ব্যবহার করতে পারছে না, সেইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ইকার্ড। তাহলে অ্যাকচুয়ালি টোটাল জলটাকে বলা হয় হলার্ড, এর মধ্যে উদ্ভিদের ব্যবহারযোগ্য জলটা হচ্ছে চেসার্ড, উদ্ভিদ যেটা ব্যবহার করতে পারছে না সেটাকে বলা হচ্ছে ইকার্ড। এবার যতটা অবধি মূল অ্যাকচুয়ালি বিস্তৃত থাকে, সেই অংশটাতেও সব জলটা কিন্তু উদ্ভিদ অ্যাবজর্ব করতে পারে না। যদি আমরা একটু খেয়াল করে দেখি যে যখনই বৃষ্টি পড়ছে, অ্যাকচুয়ালি মাটির মধ্যে দিয়ে জলটা আস্তে আস্তে নিচের দিকেতে নেমে
তারা দেখবে গ্রাউন্ড ওয়াটার হিসেবে মাটির নিচেতে জমে, এবং যখনই মাটির নিচেতে জমতে যাচ্ছে এরা তো আসছে অ্যাকচুয়ালি দেখো মাটির ওপরের লেয়ারগুলো দিয়ে, যে লেয়ারগুলোতে অ্যাকচুয়ালি রুট, যেটা সেই রুটটা থাকছে গাছের। তো এই রাস্তাতে আসার সময় কিছু কিছু জলের কণা, কিছু কিছু ওয়াটারের পার্টিকেল অ্যাকচুয়ালি এই মাটির কণাগুলোর গায়েতে আটকে থাকে, এবং সেই কণাগুলো থেকেই এরা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারটা পায়। তাহলে গ্র্যাভিটেশনাল ওয়াটার হচ্ছে এই যে যেটা বৃষ্টির জলটা যেটা নিচের দিকে নেমে আসছে, এবার নিচেতে যেটা স্টোর হয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটারটাই আমরা ব্যবহার করি বিভিন্ন রকম মেশিনের মাধ্যমে তুলে। আর অন্যদিকে এখান দিয়ে যখন নামতে যায় তখন এই মাটির কণার মাঝে যে জলগুলো আটকে থাকে সেই জলগুলোকেই ব্যবহার করে, সেটা হচ্ছে প্ল্যান্ট। এবার একটু জাস্ট বলি যে যদি এই পোর্শনটাকে আমরা একটু বড় করে দেখি তাহলে দেখা যায় যে এখানে এরকম সয়েল পার্টিকেলগুলো রয়েছে, এগুলো হচ্ছে সব সয়েল পার্টিকেল। এবার সয়েল পার্টিকেলের মধ্যে 3 ধরনের এখানেতে জল আমরা খুঁজে পাই। দেখো যখনই বৃষ্টির জলটা পড়ছে, যে জলটা নিচের দিকে নেমে আসছে এটাকে বলছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। এবার সেটা এসেই কিন্তু নিচেতে গ্রাউন্ড ওয়াটার হিসেবে জমে, কিন্তু নিচেতে আসার পথে এই মাঝের এই লেয়ারটাতে, মানে মাটির ওপরের দিকের লেয়ারে যেখানে রুটটা থাকছে সেখানে অ্যাকচুয়ালি 3 ধরনের ওয়াটার পাওয়া যায়। একটা হচ্ছে দেখো যে মাটির যে সয়েল পার্টিকেল যেগুলো রয়েছে এই পার্টিকেলগুলোর মাঝে দেখো মাঝে একটা ওয়াটার এখানেতে রয়েছে। অর্থাৎ দেখবে এই জিনিসটা দেখা যায় যে ধরো দুটো পেনকে তুমি একসাথে জলে ডুবিয়েছো, দিয়ে পেন দুটোকে যদি একে অপরের গা থেকে একটুখানি সরানোর চেষ্টা করো তাহলে দেখবে যে দুটো পেনের মাঝেতে একটা পাতলা জলের ফিল্ম বা পাতলা জলের একটা লেয়ার তৈরি হয়। তো সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিলারি ওয়াটার ধরে নিতে পারো। তাহলে প্রত্যেকটা সয়েল পার্টিকেলের মাঝে মাঝে যে জলটা অ্যাকচুয়ালি থাকে এইটাই হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। এইটা কি উদ্ভিদরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করতে পারে। এইটাই দেখবে বাংলায় বলা হয় কৈশিক জল, এটাই উদ্ভিদের ব্যবহারযোগ্য জল। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার, অর্থাৎ যেটা দেখা যায় এই সয়েল পার্টিকেলের একদম ঠিক গা দিয়ে দিয়ে দেখো ডিপ নীল কালারের যেটা দেখাচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইগ্রোস্কোপিক ওয়াটার। এই হাইগ্রোস্কোপিক ওয়াটার যেটা, এটা কিন্তু মানে খুব দৃঢ়ভাবে এই মাটির কণার সাথে আটকে আছে। যেমন দেখবে অ্যাকচুয়ালি কোনো একটা চককে নিয়ে যদি আমি জলেতে ডোবাই তাহলে দেখবে চকটা ভিজে যায়। এবার আমি একটা কাপড় দিয়ে যতই ওই ভেজার যে অংশটা আছে সেখান থেকে জলটাকে পুষতে যায় না কেন সেটা কোনোদিনও কিন্তু পারবো না। দেখবে ওটাকে যদি আমি একদম রোদে রেখে দিই তাহলে ওই জলটা এভাপোরেট করে বেরিয়ে যায়। আদারওয়াইজ আমরা কখনোই ব্লটিং পেপার হোক বা কোনো কাপড় দিয়ে ওটাকে শুষে নিতে পারবো না। তো ওই জলটাই অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। তাহলে ওই জিনিসটা কি বলা হয় সেটা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। আর অন্যদিকে থার্ড যেটা রয়েছে দেখো যে জলটা, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটার। অ্যাকচুয়ালি কি এই যে সয়েল পার্টিকেল যেটা রয়েছে, সয়েল পার্টিকেলের মধ্যেতে যে সমস্ত কেমিক্যালগুলো থাকে তার মধ্যে কিছু কেমিক্যাল কম্বাইন্ড ওয়াটার অ্যাকচুয়ালি থেকে থাকে। এবার যেমন আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই বেশ কিছু কেমিক্যাল আমরা দেখবে কেমিস্ট্রিতে পড়ে থাকি, যে কেমিস্ট্রিতে পড়ে থাকা জিনিসগুলোর মধ্যে দেখবে অনেক কিছুই আছে যাদের মধ্যেতে কিছু কেমিক্যালের অ্যাকচুয়ালি দেখবে সেখানেতে পাশেতে ওয়াটারের সবসময় পরিমাণ ওখানেতে লিখে দেওয়া থাকে। যেমন দেখবে যখনই আমরা বোরাক্সের কথা বলি, দেখবে বোরাক্স কথাটা যখনই বলা হয় দেখবে পাশে কমা দিয়ে দেখবে 8H2O এরকম হয়তো লেখা হচ্ছে। তাহলে কোনো একটা কেমিক্যালের সাথে দেখবে কমা দিয়ে পাশে একটা পরিমাণ সেখানে লেখা থাকে যে 8H2O বা 6H2O বা 4H2O। অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে ওই কেমিক্যালটার সাথে কেমিক্যাল বন্ড ফর্ম করে ওই ওয়াটারটা ওর সাথে অ্যাটাচ কন্ডিশনে থাকে। তো সেই রকমই দেখা যায় যে এই যে সয়েল পার্টিকেলগুলো রয়েছে এর মধ্যেতেও কিছু ওয়াটার ওইভাবে কেমিক্যালি কম্বাইন্ড হয়ে থাকে। তো সেই ওয়াটারটাকেও অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করা সম্ভব হয় না। তার মানে দেখো যে উপরের দিকের যে জলটা রয়েছে সেখানকার মধ্যে 3 ধরনের ওয়াটার আছে। একটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার যেটা মাঝে মাঝে আছে, একটা হাইগ্রোস্কোপিক ওয়াটার যেটা সয়েল পার্টিকেলের একদম গায়ে আটকে আছে, আর একটা কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটার। এবার কেমিক্যালি কম্বাইন্ড আর হাইগ্রোস্কোপিক ওয়াটার এদের দুজনকে কিন্তু প্ল্যান্ট অ্যাবজর্ব করতে পারে না। শুধু অ্যাবজর্ব করে কোনটা,
সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো শুধুমাত্র যেটা ক্যাপিলারি ওয়াটার, যেটাকে বলা হয় কৈশিক জল। তার মানে টোটাল যে জলটা থাকে তার গোটাটা কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভিদ অ্যাবজর্ব করতে কখনোই পারছে না। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার, যেটা বলা হচ্ছে যে মাটির মধ্যে থেকে যে জল যেটা তারা অ্যাবজর্ব করছে। এবার অন্যদিকে দেখো যে উদ্ভিদগুলো পুরোপুরি জলে থাকে, তারা যেহেতু জলেজ পরিবেশেই থাকে, তাহলে তাদের গোটা দেহ দিয়েই অ্যাকচুয়ালি জল কিন্তু অ্যাবজর্ব হতে পারে। তো সেই জন্য যেহেতু গোটা দেহ দিয়েই জল ঢুকতে পারে, তাহলে সেই জন্য দেখা যায় যে জলজ উদ্ভিদগুলোর মূলতন্ত্র কিন্তু খুব একটা সুগঠিত হয় না। আর অন্যান্য যেগুলো স্থলজ উদ্ভিদ হয়, টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট হয়, যাতে অনেক বেশি পরিমাণে ক্যাপিলারি ওয়াটার সে পেতে পারে, সেই জন্যই দেবে রুট হেয়ার তৈরি হয় এবং সয়েল পার্টিকেলগুলোর মাঝখান দিয়ে দিয়ে অনেকটা জায়গা জুড়ে সেটা কিন্তু স্প্রেড হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এবার যখনই জল অ্যাবজর্ব হতে যায়, দেখো জল অ্যাবজর্ব হওয়ার সময় সবসময় হয় কিসের মাধ্যমে, সেটা হচ্ছে রুট হেয়ারের মাধ্যমে। এবং যখনই রুট হেয়ারের মাধ্যমে অ্যাবজর্ব হতে যায়, এটা অ্যাকচুয়ালি একটা স্টেপ বাই স্টেপ অসমোসিস, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেল টু সেল অসমোসিস বা এন্ডো অসমোসিসের থ্রু দিয়ে এটা হয়। যেমন অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সয়েল পার্টিকেলগুলো, তাহলে ক্যাপিলারি ওয়াটার দেখো এদের মাঝখানে মাঝখানে থাকবে, এইগুলি হচ্ছে কৈশিক জল। এইবার অ্যাকচুয়ালি এইটা হচ্ছে রুট হেয়ার, দেখি বুঝতে পারছো। এবার যে কোনো একটা প্ল্যান্টের রুটের যদি আমরা ক্রস সেকশন করি, তাহলে আমরা জানি যে একদম সেন্টারের দিকেতে যেটা থাকে সেটা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। তো এখানেতে দেখো এইটা হচ্ছে জাইলেম, ঠিক আছে। এবার এই জাইলেমের বাইরেতে কিছু মানে জাইলেমকে কভার করার জন্য বা ভাস্কুলার বান্ডিল বা নালিকা বান্ডিলকে কভার করার জন্য কিছু সেল লেয়ার থাকে। যেমন দেখবে এইটাকে বলা হয় পেরিসাইকেল, এইটাকে বলা হয় এন্ডোডার্মিস। তো এইরকম কিছু লেয়ার থাকে এবং তার বাইরেতে থাকে যেটা, সেটা হচ্ছে কটেক্স। আর একদম আউটার লেয়ার যেটা, এইটাকেই বলা হয় এপিপ্লেমা। তাহলে যখনই ওয়াটারটা অ্যাবজর্ব হতে যায়, সবার প্রথম বাইরে থেকে ওয়াটারটা আসবে রুট হেয়ারে, রুট হেয়ার থেকে সেটা আসবে কটেক্সের সেলে, এবং কটেক্সের সেল থেকে সেটা আস্তে আস্তে আসবে যেটা, সেটা হচ্ছে এন্ডোডার্মিস, যেটাকে অ্যাকচুয়ালি অন্তঃস্থক বলা হয়, এন্ডোডার্মিস। সেখান থেকে আসবে তারপরের যে লেয়ারটা আছে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পেরিসাইকেল, পরিচক্র, এবং সেখান থেকে আসবে জাইলেমে, এবং সেখান দিয়ে এটা অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেড হয়। এবং জাইলেমের মধ্যে দেখবে ট্রাকিড এবং ট্রাকিয়া বলে দুটো স্ট্রাকচার আছে, যার থ্রু দিয়ে অ্যাকচুয়ালি জলটা ট্রান্সপোর্টেড হয়। এবার যখনই বাইরে থেকে ভেতরে অ্যাবজর্ব হতে যাবে, দেখবে এখানে যেটা হয় সেটা হচ্ছে অসমোসিস। অসমোসিসের নিয়ম আমরা জানি সবসময়, অসমোসিসের ক্ষেত্রে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে অ্যাকচুয়ালি ওয়াটার মলিকিউলগুলো মুভ করে। এবার বাইরেতে দেখো অ্যাকচুয়ালি জলের পরিমাণ খুব বেশি, কারণ বৃষ্টি পড়েছে, তাহলে জল প্রচুর রয়েছে, তাহলে এই দিককার কনসেন্ট্রেশন কিন্তু কম। আর অন্যদিকে এই সেলের ভেতর, কোষের ভেতরেতে সাইটোপ্লাজম আছে, তাহলে সাইটোপ্লাজম থাকার জন্য অবভিয়াসলি এর কনসেন্ট্রেশন হচ্ছে বেশি। তাহলে স্বাভাবিকভাবেই লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন ওয়াটার ঢুকতে শুরু করবে। তাহলে যখনই এখানে ওয়াটার ঢুকতে শুরু করলো, এই সেলটার মধ্যেতে দেখো জল এরা ট্রান্সপোর্ট করে বলে, যে সকল সেল জল ট্রান্সপোর্ট করবে তাদের ভ্যাকুওল যেটা বলা হয়, অ্যাকচুয়ালি কোষ গহ্বর যেটা, সেটার আকার কিন্তু অনেক বড় হয়। এবার ন্যাচারালি দেখো এখানে যখনই ওয়াটারটা ঢুকলো, তখন এই সেলটার অ্যাকচুয়ালি যেই জল প্রচুর ঢুকে গেছে, তাহলে এর কনসেন্ট্রেশন কমে গেছে, সেই রেসপেক্টে তার ভেতরের সেলটার কিন্তু কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি বেশি। তাহলে নেক্সট ওয়াটারের মুভমেন্ট হবে এখান থেকে এখান, যেই এই সেলটাতে জল ঢুকবে, জল ঢুকে গেলেই কী হবে, এর কনসেন্ট্রেশন কমে যাবে, এর ঘনত্ব কমে যাবে, তার রেসপেক্টে এই সেলটার ঘনত্বটা বেশি, তাহলে জলটা আবার পরের স্টেপে ঢুকবে। ঠিক এরকম করেই এখান থেকে আবার তার পরের ধাপে যাবে, সেখান থেকে তার পরের ধাপে, তারপর এখানে, এবং লাস্টে আসছে জাইলেমে। এবার জাইলেমের কি হয়, এটা একটা পাইপের মতো, এবং এর নিচের দিকটা দেখো মূল যেখানেই শেষ হবে, জাইলেম তো এখানেই শেষ। তাহলে যখনই এরকমভাবে জল ঢুকতে শুরু করলো, এরকম ধরো চারদিক থেকেই জল ঢুকছে, তাহলে এই জলটা যখন চারদিক থেকে ঢুকছে, তাহলে এর তো আর নিচের দিকে যাওয়ার জায়গা নেই। তাহলে যখন চারদিক থেকে জল ঢুকছে, তখন বাধ্য হয়ে কি করবে, এই জলটা যাবে কোথায়, সেটা হচ্ছে আপরাইট ডিরেকশান, অর্থাৎ ঊর্ধ্বমুখে এটা অ্যাকচুয়ালি যাবে। এবং শুধু এই অসমোসিস যে প্রসেসটা ঘটছে, এই অসমোসিসটা অ্যাকচুয়ালি ঘটছে কোথায়, সেটা হচ্ছে রুট রিজিয়ানটাতে। সেই জন্য এই রুট রিজিয়ানে অসমোসিস হওয়ার জন্য দেখো জাইলেমের মধ্যে একটা প্রেসার তৈরি হচ্ছে, একটা
চাপ তৈরি হচ্ছে, যার জন্য জলটা উপরের দিকে উঠছে। এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় রুট প্রেসার, যে মূল অঞ্চলেতে অসমোসিসের জন্য জাস্ট একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, যার জন্য জলটা অটোমেটিক্যালি ওপরের দিকে উঠছে। এই ঘটনাটাকেই বলা হয় রুট প্রেসার। এবং এই রুট প্রেসারের জন্য প্রায় 90 ফুট অবধি অ্যাকচুয়ালি জাইলেমের মধ্যে দিয়ে জল উঠে যেতে পারে। 90 ফুট মানে হচ্ছে 9 তলা বাড়ির সমান। মানে আমাদের এখানে যে গাছটা ধরে নাও সব থেকে বড় আমরা আমাদের চারপাশে দেখতে পাই, সেটা নারকোল গাছ। নারকোল গাছ খুব বেশি হলে দেখো 3 থেকে 4 তলা বাড়ির সমান হয়। এবার অ্যাকচুয়ালি 90 ফুট মনে হচ্ছে কিন্তু প্রচুর বেশি, 9 তলা বাড়ির সমান। তার মানে আমাদের এখানে যত গাছ দেখি সেই গাছগুলোর একদম মানে মাথা অবধি জল পৌঁছানোর জন্য কিন্তু রুট প্রেসারই সাফিসিয়েন্ট। এবং এই অসমোসিস প্রসেসের থ্রু দিই কিন্তু একদম উদ্ভিদের সব জায়গাতে জল পৌঁছে যাওয়ার কিন্তু সেখানে ক্ষমতা আছে। তাহলে এটাই হচ্ছে সেল টু সেল অসমোসিস বা এন্ডো অসমোসিস, যেটার কারণে অ্যাকচুয়ালি দেখো রুট প্রেসার বলে একটা জিনিস তৈরি হচ্ছে, যার মাধ্যমে অ্যাকচুয়ালি জাইলেম দিয়ে জল প্রায় 90 ফুট ওপর অবধি উঠে যেতে পারছে। এবার যখনই আমরা অ্যাকচুয়ালি রুটের কথা বলতে যাচ্ছি, যে রুটের থ্রু দিয়ে অ্যাকচুয়ালি জলটা অ্যাবসর্ব করছে, তো এখানকার একটা স্পেশালাইজ স্ট্রাকচার হচ্ছে দেখো রুট হেয়ার। একটু এখানে ছবিটা দেখো, এটা একটা রুটের ক্রস সেকশন দেখিয়েছে, মূলের ক্রস সেকশন। একদম নিচেতে এইটা হচ্ছে রুট ক্যাপ, যেটা দেখবে অ্যাকচুয়ালি বলা হয় মূলত্র যে রিজিয়ানটাকে বলা হয়, যেটা দেখবে রুটকে সবসময় প্রোটেক্ট করে। এবার রুটের এই বাইরের দিকে এইগুলোই হচ্ছে রুট হেয়ার। দেখো রুটের একদম বাইরের দিকে লেয়ারটাকে বলা হয় এপিব্লেমা লেয়ার। এই যে বাইরের দিকে দেখাচ্ছে এপিব্লেমা, এবং এপিব্লেমা লেয়ারের সেলগুলোরই একটা করে এক্সটেনশন তৈরি হয়, এবং এই এক্সটেনশন যেটা তৈরি হয় সেটাই হচ্ছে রুট হেয়ারের। এবং রুট হেয়ারের যে নিউক্লিয়াসগুলো, সেই নিউক্লিয়াসগুলো কিন্তু রুট হেয়ারের প্রান্ত দেশের দিকে থাকে, এবং এর সেল ওয়ালটা খুব পাতলা হয় যাতে অনেক বেশি পরিমাণ ওয়াটার এরা অ্যাবজর্ব করতে পারে। এবং এই রুট হেয়ার তৈরির পেছনে কারণ একটাই বললাম, যে এক্সটেনশন তৈরি হয় যাতে এটা মাটির কণার মাঝখান দিয়ে দিয়ে যেতে পারে এবং বেশি পরিমাণে ক্যাপিলারি ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। তাহলে যখন একদম বাইরের দিকের যে লেয়ারটা রয়েছে এটা হচ্ছে এপিব্লেমা। জেনারেলি যে কোনো উদ্ভিদের বাইরের দিকের আউটার কভারিংটার নাম হয় এপিডার্মিস, কিন্তু কি হয় যে মূলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওটাকে এপিডার্মিস বলে না। কারণ কি হয় যে এপিডার্মিস লেয়ারে সবসময় বাইরেতে মোমের মতো একটা আস্তরণ থাকে, যেটাকে বলা হয় কিউটিক্যাল। কিন্তু রুটের মধ্যেতে ওই মোমের মতো আস্তরণ থাকলে জল তো প্রবেশ করতে পারবে না, সেই জন্য কি হয় যে বাইরের দিকে মোমের মতো আস্তরণ এখানে থাকে না, সেই জন্যই এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে এপিব্লেমা। তাহলে বাইরে থেকে যখনই জল ঢুকতে যাচ্ছে সবার প্রথম বাইরের লেয়ারে আসছে, এই বাইরের লেয়ারটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেটা হচ্ছে এপিব্লেমা। এপিব্লেমা থেকে জলটা ঢুকছে নেক্সট যেখানে, সেটা হচ্ছে এই লেয়ারটা, এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কর্টেক্স। এরপর এই যে অংশটা যেটা দেখানো হচ্ছে, এই যেটা দেখো পিঙ্ক কালারের যেটা দেখাচ্ছে, এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে এন্ডোডার্মিস, যেটাকে অন্তঃস্থক বলা হয়। এবং এর ভেতরেতে যখন ঢুকছে, ভেতরেতে দেখো দুটো স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। এখানে দেখো পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছে যে এই স্ট্রাকচারটা হচ্ছে ফ্লোয়েম আর এই স্ট্রাকচারটা জাইলেম। অর্থাৎ যখন জল অ্যাবজর্ব হয়ে যাবে তখন এর ভেতরেতে ঢুকে অ্যাকচুয়ালি এখান থেকে এটা অ্যাবজর্ব হবে। আর এখানে এই যে সাদা রঙের যে অংশটা দেখাচ্ছে দেখো, এই যার মধ্যেতে জাইলেম ফ্লোয়েমটা অবস্থান করছে, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় পিত, বা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় মজ্জা। এই মজ্জার যে অংশটা থাকে বা এই পিত যে অংশটা থাকে তার মধ্যেই জাইলেম ফ্লোয়েমগুলো সাজানো থাকে, এবং সেই জাইলেম ফ্লোয়েমগুলো দিয়ে অ্যাকচুয়ালি জল এবং খাবার ট্রান্সপোর্টেড হয়। এবার রুট হেয়ার যেটা রয়েছে, এপিব্লেমার যে এক্সটেনশন যেটা রুট হেয়ার, সেই রুট হেয়ারটা যাতে আরও বেশি করে জল অ্যাবজর্ব করতে পারে তার জন্য এর বেশ কিছু মডিফিকেশান দেখা যায়। তো কীরকম মডিফিকেশান? প্রথমেই বলছে দেখো যে রুট হেয়ার তৈরি যেটা হয়, রুট হেয়ার যেটা, সেটা এক্সটেনশন অফ এপিব্লেমা লেয়ার। এপিব্লেমা লেয়ারের সেলগুলোই অ্যাকচুয়ালি এক্সটেন্ড হয়ে বা প্রবর্ধিত হয়ে এটা তৈরি করে। সেকেন্ড হচ্ছে এরা সবাই কিন্তু ইউনিসেলুলার, এককোষী হয়, কারণ বহুকোষী হলে অসমোসিস জিনিসটা অত ভালো এখানে কাজ করতো না, সেই জন্য এরা সবাই যেটা হয় সেটা হচ্ছে ইউনিসেলুলার। অন্যদিকে দেখো থিন, এদের যে সেল ওয়াল সেটা খুব পাতলা হয়, এবং শুধু এদের নয় পরের ভেতরের সেলগুলোরও সেল ওয়াল অনেক পাতলা হয় যাতে সহজে জল যেতে পারে। সেই জন্য দেখবে স্টেম যেটা, কাণ্ড যেটা, সেটা কিন্তু অনেকটা কঠিন হয়, কিন্তু রুট যেটা হয় সে কিন্তু অতটা স্টিফ হয় না, অত দৃঢ় হয় না। তার কারণটা হচ্ছে ওদের সেল ওয়ালগুলো পাতলা হতে হয়, নইলে ওয়াটারটা চট করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। এবং সেল ওয়াল যেটা থাকে সেখানকার মধ্যে ক্যালসিয়াম পেকটেট এবং সেলুলোজ বলে
দুটো উপাদান সেল ওয়ালের থাকে। সেল ওয়ালের সাধারণ উপাদানই যেটা, সেটা হচ্ছে সেলুলোজ। দেখবে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন এই জাতীয় পদার্থগুলো থাকে। কিন্তু এদের মধ্যে সেলুলোজ আর ক্যালসিয়াম পেকটেট, যেটা পেকটিন বললাম, তো এরা অ্যাকচুয়ালি কি হয়, প্রচণ্ড হাইড্রোফোবিক, মানে এরা প্রচণ্ড জলাকর্ষী পদার্থ, অর্থাৎ ব্লটিং পেপারের মতো, জল পেলেই এরা জলকে শোষণ করে নেয়। তাহলে সেই কারণে এই ধরনের উপাদানগুলোর পরিমাণ তুলনামূলক রুটেতে অনেক বেশি থাকে। রুটের যে সেল ওয়াল সেখানে অনেক বেশি থাকে। তাহলে খুব তাড়াতাড়ি ওয়াটার অ্যাবজর্ব করে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি দেখো এরা ওয়াটারকে ট্রান্সপোর্ট করতে সক্ষম হয়। তো সেই একটা এদের দেখো বিশেষত্ব আছে। আর একটা হচ্ছে এখানে যত সেল আছে প্রত্যেকটা সেলের ভেতরই খুব বড় আকৃতির কিন্তু সেখানে কোষ গহ্বর আছে, লার্জ সেখানে দেখো সেল ভ্যাকুয়াল আছে। তাহলে এই গঠনগুলো এদের মধ্যে আমরা দেখতে পাই। এবার কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আরও বেশি পরিমাণে জল শোষণের হারটাকে বাড়ানোর জন্য কিছু অ্যাডাপ্টেশন দেখায়। যেমন অ্যাকচুয়ালি ব্যক্তবীজী উদ্ভিদ যেগুলোকে জিমনোস্পার্ম বলা হয়, মানে পাইনাস সাইকাস, যে গাছগুলো পাহাড়ি অঞ্চলে হয়। দেখবে পাহাড়ি অঞ্চলেতে পাথুরে জমি, সেই জন্য অ্যাকচুয়ালি রুটগুলো মাটির খুব নিচে অবধি কিন্তু যেতে পারে না। আর সেকেন্ড হচ্ছে যেহেতু ওখানেতে বৃষ্টির জল যখনই পড়ে, জল যেহেতু খুব তাড়াতাড়ি গড়িয়ে চলে যায় মাটির মধ্যে দিয়ে, সেই জন্য জলও খুব বেশি পরিমাণ প্রত্যেকটা জায়গার মধ্যে থাকতে পারে না। তো সেই জন্য কি হয় যে ওদের যে রুট হয়, অ্যাকচুয়ালি ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্মের যে রুট হয়, ওই রুটের গায়েতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস, ঠিক আছে, ছত্রাক, যে প্রচুর পরিমাণে ছত্রাক সেখানে গ্রো করে। এবং অ্যাকচুয়ালি ফাঙ্গাসগুলো এমনভাবে গ্রো করে, এই যে দেখছো যেমন যে রুটের গায়েতে একদম সাদা মতো স্পট মতো হয়ে আছে, এই ফাঙ্গাসগুলো কি করে, এই ফাঙ্গাসগুলো যখন গ্রো করে তখন এই ফাঙ্গাসগুলোর যে দেখবে নিচেতে, ফাঙ্গাসের নিচেতে অ্যাকচুয়ালি রুটের মতো একটা স্ট্রাকচার থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলে হাইফি। তো এই হাইফিগুলোকে এরা যেটা করে সেটা হচ্ছে কিছু হাইফি, এদের এই ফাঙ্গাসের কিছু হাইফি মাটির মধ্যেতে ছড়িয়ে দেয়, আর কিছু হাইফি এরা যে গাছটা রয়েছে, যে জিমনোস্পার্ম গাছটার রুটের গায়েতে রয়েছে তার ভেতরেতে ঢুকিয়ে দেয়। এতে কি সুবিধা হয়, যখনই বৃষ্টির জল বা সামান্য কিছু জল পায় তখন ওই হাইফি দিয়ে একদিকের হাইফিগুলো দিয়ে ওয়াটারগুলোকে অ্যাবজর্ব করে, আর অন্যদিকের হাইফি থ্রু দিয়ে ওটাকে অ্যাকচুয়ালি পাঠিয়ে দেয় কোথায়, সেটা হচ্ছে বড় যে জিমনোস্পার্ম প্ল্যান্টটা রয়েছে তাকে। এবার যখনই সেই হাইফিগুলোর মাধ্যমে ওই জিমনোস্পার্ম প্ল্যান্টটার মধ্যেতে পাঠিয়ে দিচ্ছে, এটা পাঠিয়ে দেওয়ার পেছনে কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। মানে ওই যে ছত্রাক যেগুলো রয়েছে এরা তো নিজেরা খাবার তৈরি করতে পারে না, তো হাইফি দিয়ে দেখো এরা কি করছে, চারপাশ থেকে ওয়াটার কালেক্ট করে এরা সাপ্লাই দিচ্ছে গাছকে, আর গাছ যে খাবারটা অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসে তৈরি করছে তার একটা পার্সেন্টেজ দিয়ে অ্যাকচুয়ালি এই প্ল্যান্টটাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে এটা দেখো একটা মিথজীবী সম্পর্কে, একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, যে দুজন দুজনকে অ্যাকচুয়ালি উপকার করে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এখানে দেখো সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে কিছু পরিমাণ ওয়াটার কিন্তু আরও বেশি প্ল্যান্টটা পাচ্ছে, কারণ তাদের অ্যাকচুয়ালি এখানেতে রুট যেটা রয়েছে সেই রুটেতে এই ফাঙ্গাসগুলো রয়েছে। অর্থাৎ এই জিনিসটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে মাইকোরাইজা। এবং মাইকোরাইজা দুরকম হয়, একটাকে বলে এন্ডোমাইকোরাইজা, একটাকে বলে একটোমাইকোরাইজা। অ্যাকচুয়ালি যেটা হয় যে একটোমাইকোরাইজা হচ্ছে যে ফাঙ্গাস যেগুলো থাকে, ফাঙ্গাসগুলোর যে হাইফিগুলো সেগুলো সবসময় কিন্তু সেলের বাইরে দিয়ে দিয়ে অ্যাকচুয়ালি যায়। হাইফিগুলো সবসময় সেলের বাইরে দিয়ে দিয়ে যাবে, কিন্তু কখনোই কোনো হাইফি সেলের ভেতরে ঢুকে যাবে না। সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটোমাইকোরাইজা। আর এন্ডোমাইকোরাইজাতে কী করবে, হাইফিগুলোকে অ্যাকচুয়ালি সেলের ভেতরে প্রবেশ করিয়ে দেয়, মানে সেলের সাইটোপ্লাজমে হাইফিগুলোকে প্রবেশ করায়। এদের ক্ষেত্রে দেখো এটা দেখে মনে হলো যে সাইটোপ্লাজমে এটাকে প্রবেশ করিয়েছে, এটা অ্যাকচুয়ালি সাইড থেকে দেখিয়েছে, এটা কিন্তু সেলের ভেতরে তার হাইফিগুলো নেই। হাইফিগুলো আছে যেটা, সেটা হচ্ছে সেলের জাস্ট বাইরে দিয়ে দিয়ে, সেল ওয়ালের বাইরে দিয়ে দিয়ে। কিন্তু এন্ডোমাইকোরাইজায় যেটা হয় সেটা হচ্ছে সেলের ভেতরেতে সাইটোপ্লাজমের মধ্যেতে হাইফিগুলোকে প্রবেশ করিয়ে দেয়, এবং হাইফির লাস্ট পার্টগুলো হয় দেখা যায় এরকম গোল গোল মতো ফুলে যায় যেটাকে বলা হয় ভেসিকেল, অথবা সেটা নেটওয়ার্কের মতো তৈরি করে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় আরবাস্কেল। তো সেই জন্যই এন্ডোমাইকোরাইজা যেগুলো হয় সেগুলোর আর একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ভেসিকুলার আরবাস্কুলার মাইকোরাইজা, বা শর্টে বলা হয় ভ্যাম। তাহলে অ্যাকচুয়ালি মাইকোরাইজা স্ট্রাকচার তৈরি হওয়ার জন্য ওয়াটার অ্যাবজর্পশনের রেটটা কিন্তু আরও বেড়ে যায়। তাহলে এগুলো গেল দেখো যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টেরিস্ট্রিয়াল প্ল্যান্টের জন্য অ্যাডাপ্টেশন। এবার যে প্ল্যান্টগুলো অ্যাকচুয়ালি অ্যাকোয়াটিক প্ল্যান্ট, যেমন পদ্মর ক্ষেত্রে
বা দেখো হাইড্রিলা বা কারা, এই প্ল্যান্টগুলো কি হয়, এগুলো পুরো জলে থাকে। মানে পদ্মের ক্ষেত্রে যেটা হয় যে প্ল্যান্টের ম্যাক্সিমাম পার্টটাই জলের নিচে থাকে, শুধু পাতা এবং ফুলটা জলের ওপরে থাকে। কিন্তু হাইড্রিলা কারা এগুলো পুরোপুরি জলের ভেতরেই থাকে। তো এদের কি হয়, এদের অ্যাকচুয়ালি সারা দেহ দিয়েই জল ঢোকে, সেই জন্য পদ্মর ক্ষেত্রেই বলো বা হাইড্রিলা বা কারার ক্ষেত্রেই বলো, এদের কারোরই কিন্তু রুট সিস্টেম ওয়েল ডেভেলপড হয় না, এবং এদের অসমোসিসের থ্রু দিয়ে গোটা বডি দিয়ে অ্যাকচুয়ালি ওয়াটারটা ঢোকে। অন্যদিকে কিছু প্ল্যান্ট আছে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় এপিফাইটিক প্ল্যান্ট। এপিফাইটিক প্ল্যান্টগুলোর কি বিশেষত্ব, তারা হচ্ছে অন্য গাছের ওপরে থাকে। যেমন অর্কিড যে গাছগুলো হয়, দেখবে অর্কিড অন্য গাছের ওপরেতে জন্মায়, বা অনেকের ক্ষেত্রে দেবে বাড়িতে টবেতে অর্কিড লাগায়। এবার অর্কিডের যে রুটগুলো থাকে, এই রুটগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ভেলামেন। অর্কিডের ক্ষেত্রে কিন্তু কোথাও জল বা কিছু অন্য কিছু দরকার লাগে না, যখনই এনভায়রনমেন্টের মধ্যে ময়েশ্চার থাকে, যে এনভায়রনমেন্টের মধ্যে ওয়াটার ভেপার থাকে, অ্যাকচুয়ালি এদের এই যে ভেলামেন যে স্ট্রাকচারটা, এইটা দিয়ে এরা কি করে, এই ময়েশ্চার যেটা এনভায়রনমেন্টে রয়েছে, বাতাসে যেটা রয়েছে, সেইটা কি এরা অ্যাবজর্ব করে নেয়, এবং ব্লটিং পেপারের মতো ওই ওয়াটার ভেপার যেটা রয়েছে সেইটা থেকেই অ্যাবজর্ব করে ওরা নিজেদের যে ওয়াটারের অ্যাকচুয়ালি ডেফিসিয়েন্সি বা ওয়াটারের রিকোয়ারমেন্ট, সেই গোটা রিকোয়ারমেন্টটাকেই ওরা ফুলফিল করে ফেলে। অন্যদিকে দেখো আবার একটা এক্সেপশনাল ঘটনা হচ্ছে আঙুরের ক্ষেত্রে। আঙুরের ক্ষেত্রে আঙুরের যে গাছগুলো থাকে, দেখবে এগুলো অ্যাকচুয়ালি ক্রিপার্স, লতানে গাছ, এবং এই গাছগুলোতে যেটা হয় সেটা হচ্ছে আঙুরের মধ্যেতে প্রচুর জল থাকে। এবার এদের একটা বিশেষত্ব হচ্ছে এদের যে লিফগুলো হয়, মানে এক্সেপশনাল ঘটনা যে আঙুরের যে পাতা হয়, সেই পাতাগুলোর মধ্যে অ্যাকচুয়ালি সেলুলোজ এবং পেকটিনের পরিমাণ, মানে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট প্রচুর পরিমাণে থাকে, যার জন্য এরাও কিন্তু পাতার মাধ্যমে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট থেকে ওয়াটার অ্যাবজর্ব করে, এবং সেই ওয়াটার অ্যাবজর্ব করতে পারে বলেই অ্যাকচুয়ালি আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। তাহলে জেনারেলি আমরা জানি রুটই অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করতে কাজ করে জল, কিন্তু দেখো এগুলো একটা এক্সেপশনাল ঘটনা যে যেখানে লিফ অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাবজর্পশনে হেল্প করছে। তাহলে এই হচ্ছে ঘটনাগুলো, যেটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্নভাবে তারা ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে। এরপর যেটা আসছি দেখো, সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস থ্রু স্টোমাটা। যখনই স্টোমাটা, পত্ররন্ধ্রের কথা আমরা বলি, দেখবে যে কোনো এক্সচেঞ্জ অফ গ্যাসেস মেনলি হয় কার মাধ্যমে, সেটা হচ্ছে স্টোমাটার মাধ্যমে। এবার গাছের যে পাতা থাকে, সেই পাতার নিচেতে দেখবে পত্ররন্ধ্র থাকে, স্টোমাটা থাকে, এবং স্টোমাটা যেটা থাকে, সেই স্টোমাটার মধ্যে অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে মাঝেতে একটা ছিদ্র আছে, আর দুটো সাইডে দুটো গার্ড সেল বা রক্ষী কোষ আছে, এবং এর পাশের যে সেলগুলো থাকে এইগুলোকে বলা হয় সাবসিডিয়ারি সেল বা বলা হয় সহায়ককারী কোষ। তো এই সাবসিডিয়ারি সেল, এখানে গার্ড সেল আর স্টোমাটা, এই তিনটাকে একসাথে বলা হয় স্টোমাটাল অ্যাপারেটাস। এবং স্টোমাটা জেনারেলি আমাদের এখানে যে গাছগুলো আমরা দেখি, আম, জাম, কাঁঠাল, তাদের দিনের বেলাতে স্টোমাটাটা অ্যাকচুয়ালি খোলা থাকে। এই যে গার্ড সেলগুলো দেখো সরে গেছে, যার জন্য স্টোমাটাটা খোলা, এবং সেই সময় O2 CO2 এক্সচেঞ্জ হয়। আর রাত্রেবেলাতে দেখো স্টোমাটাটা যেটা হয়, গার্ড সেলগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে এবং স্টোমাটাটাকে বন্ধ করে দেয়, এবং এই অবস্থায় কিন্তু কোনো রকম O2 CO2 এক্সচেঞ্জ হয় না। আর অন্যদিকে কিছু কিছু গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদের গায়েতে ছোট ছোট এরকম ছিদ্র থাকে, যেগুলোকে বলা হয় দেখবে লেন্টিসেল, এবং এই লেন্টিসেলের মাধ্যমেও কিন্তু অ্যাকচুয়ালি O2 CO2 এক্সচেঞ্জ হতে পারে। এবং লেন্টিসেলে যেহেতু গার্ড সেল বলে কোনো জিনিস থাকে না, রক্ষী কোষ বলে কোনো গঠন থাকে না, সেই জন্য এটা সারা দিন রাতই খোলা থাকে। অর্থাৎ স্টোমাটার ক্ষেত্রে যেমন গার্ড সেল থাকার জন্য দরকার পড়লে ওরা ওটাকে বন্ধ করতে পারে, আবার দরকার পড়লে খুলতে পারে, সেই সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি লেন্টিসেলের ক্ষেত্রে নেই। এটা সবসময়ই খোলা থাকে এবং সবসময় এর মাধ্যমে অ্যাকচুয়ালি O2 CO2 এক্সচেঞ্জ হয়। কিন্তু লেন্টিসেলের পার্সেন্টেজ খুব কম পরিমাণে থাকে উদ্ভিদের মধ্যে, কারণ স্টেমেতে থাকে বা ফ্রুটেতে থাকে। তো সেই জন্য ওদের যেহেতু পার্সেন্টেজ অনেক কম থাকে, সেই জন্য খুব একটা বিরাট পরিমাণ O2 CO2 এক্সচেঞ্জ এটা দিয়ে হয় তা কিন্তু নয়। লেন্টিসেল সব থেকে ভালো বোঝা যায় কমলা লেবুর ক্ষেত্রে। দেখবে কমলা লেবুর গায়েতে অসংখ্য ছিদ্র থাকে, এবং কমলা লেবুকে চাপ দিলেই বোঝা যায় যে হাওয়া ভেতরে যেটা ছিল সেই বাতাসটা দেখবে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। আবার কিছুক্ষণ কমলা লেবুটাকে রেখে দিলে দেখবে আগের মতো সেটা কিন্তু ফুলে যায়, তার মানে ওই ছিদ্র দিয়ে আবার বাতাসটা প্রবেশ করছে। তো ওই গঠন যেগুলো কমলা লেবুর গায়েতে রয়েছে সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি লেন্টিসেল।
এবার ব্যতিক্রমী একটা ঘটনা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে একটা ঘটনা দেখা যায়, সেটা হচ্ছে জিরোফাইটিক যে প্ল্যান্টগুলো হয়, ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদ যেগুলো রয়েছে, সেই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে দিনের বেলা কখনো পত্ররন্ধ্র খোলা রাখতে পারে না, কারণ দিনের বেলা পত্ররন্ধ্র খোলা রাখলে এত বেশি পরিমাণে বাষ্পমোচন হয় যে গাছগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য ওদের যেটা হয় যে রাত্রেবেলা যখন টেম্পারেচার কমে যায় তখন ওদের স্টোমাটা, পত্ররন্ধ্রটা খুলে এবং তখনই O2 CO2 এক্সচেঞ্জ হয়, এবং দিনের বেলা সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 ওরা কিন্তু রাত্রেবেলা থেকেই শোষণ করে রেখে দেয়, এবং অ্যাবজর্ব যখন করে তখন সেই CO2টাকে জলের মধ্যে মিশিয়ে ওরা অ্যাকচুয়ালি ম্যালিক অ্যাসিড ফর্মে ওটাকে অ্যাবজর্ব করে রেখে দেয়, এবং দিনের বেলাতে যখনই সানলাইট উঠতে শুরু করে সঙ্গে সঙ্গে ম্যালিক অ্যাসিড থেকে পুনরায় CO2গুলোকে আবার নির্গত করে ওরা সেই CO2 দিয়ে ফটোসিনথেসিস প্রসেসটা চালায়, এবং রাত্রেবেলা যখন হয় তখন আবার স্টোমাটা যখন খুলবে আবার পরের দিনের জন্য CO2কে তারা শোষণ করে রেখে দেয়। তাহলে এদের অ্যাকচুয়ালি যেটা হয়, দেখো জেনারেলি স্টোমাটা দিনের বেলা খুলে রাত্রেবেলা বন্ধ হয়, তো এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফটো অ্যাক্টিভ মুভমেন্ট। মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আলোকের উপস্থিতিতে পত্ররন্ধ্রটা খুলছে, আমাদের এখানে যে গাছগুলো আমরা দেখি আম, জাম, কাঁঠাল, সেগুলোতে, তো সেই জন্য ওটাকে বলা হয় ফটো অ্যাক্টিভ মুভমেন্ট। কিন্তু এদের ক্ষেত্রে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে রাত্রেবেলাতে পত্ররন্ধ্র খুলছে। অ্যাকচুয়ালি রাত্রেবেলাতে যখনই CO2 মানে যখনই অ্যাকচুয়ালি ওদের মানে প্ল্যান্টের সাইটোপ্লাজমে গিয়ে মিশছে তখন তৈরি করছে ম্যালিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড যত তৈরি করবে দেখো সেলটার পিএইচটা অ্যাসিডিক হয়ে যাবে, পিএইচ ভ্যালুটা অ্যাকচুয়ালি কমে যাবে, আর যত দিনের বেলাতে অ্যাকচুয়ালি CO2গুলোকে ইউটিলাইজ করবে তত পিএইচটা নিউট্রালের দিকে যাবে। তো এদের ক্ষেত্রে যেটা হয়, এদের পত্ররন্ধ্রের খোলা বন্ধটা সূর্যালোক দ্বারা নিয়ন্ত্রিত নয়, সেটা সেলের পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। সেলের পিএইচটা অ্যাসিডিক হলে পত্ররন্ধ্রটা খুলে যায়, যেটা রাত্রেবেলাতে যখনই সেলের পিএইচ যত অ্যাসিডিক হয় তত স্টোমাটা যেগুলো রয়েছে সেটা খুলে যাচ্ছে পত্ররন্ধ্রটা, আর যখনই দিনের বেলা ফটোসিনথেসিস হচ্ছে তখন আস্তে আস্তে যেই সেলের পিএইচ নিউট্রালের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখা যায় পত্ররন্ধ্র যেটা সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তার মানে এদের যে পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়া সেটা গোটাটাই কন্ট্রোল হয় কিসের মাধ্যমে, সেটা হচ্ছে পিএইচের মাধ্যমে। সেই জন্যই এটাকে বলা হয় সেটা হচ্ছে স্কোটো অ্যাক্টিভ মুভমেন্ট। তাহলে দুটো টাইপের মুভমেন্ট রয়েছে, একটা ফটো অ্যাক্টিভ মুভমেন্ট, একটা স্কোটো অ্যাক্টিভ মুভমেন্ট। আর কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের নিউম্যাটোফোর বলে একটা স্ট্রাকচার থাকে, যেগুলোকে বলা হয় লবণাম্ব উদ্ভিদ। তো তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের দেখবে ঠিক অভিকর্ষের উল্টো দিকেতে একটা গঠন তৈরি হয়, যেটা দেখবে মানে এখানেতে যেটা মানে উল্টো দিকেতে বাড়ে, এবং এটাকে বলা হয় শ্বাসমূল বা নিউম্যাটোফোর। এবং মানে এই নিউম্যাটোফোরটা কিসের জন্য তৈরি হয়, কারণ একটু আগে আমরা পড়লাম যে ওয়াটার অ্যাবজর্পশনের জন্য প্রচুর পরিমাণে অক্সিজেন যেটা দরকার লাগে সেটা হচ্ছে গাছের রুটের মধ্যে দরকার লাগে। দেখবে আমি দেখালামও যে মাটির মধ্যে এয়ার স্পেস থাকে, সেখান থেকেই ওই অক্সিজেনটা ওরা পায়। এবার লবণাম্ব যে উদ্ভিদগুলো হয়, মানে ম্যানগ্রোভ যে প্ল্যান্টগুলো হয়, তারা যেখানে জন্মায় সেখানকার মাটিটার মধ্যে প্রচুর পরিমাণে মানে ওখানেতে যে জলটা, সেই জলটা হচ্ছে স্যালাইন ওয়াটার, নোনা জল, তার মানে প্রচুর মিনারেলস আছে, প্রচুর খনিজ আয়ন আছে। এবার সেই খনিজ আয়নগুলো থাকার জন্য, মিনারেলসগুলো থাকার জন্য যখনই ওরা মাটির মধ্যে তো এই মিনারেলসগুলো মেশে, ওরা অক্সিজেন যেটা মাটির মধ্যে মিশে আছে ওর সাথে বাইন্ড করে অ্যাকচুয়ালি অক্সাইড তৈরি করে দেয়, যার জন্য মাটির মধ্যে অক্সিজেনের অ্যাভেলেবিলিটি খুব কমে যায়। তো সেই কারণেই অক্সিজেন পাবার জন্য ওদের যে রুটগুলো, সেই রুটগুলো অভিকর্ষের বিপরীত দিকেতে কিছুটা বেরিয়ে এসে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকেতে বেরিয়ে এসে এরকম একটা করে এক্সটেনশন তৈরি করে, এবং এদের গায়েতে ছোটো 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 অসংখ্য পোর থাকে, অসংখ্য ছিদ্র থাকে, এবং সেই ছিদ্র দিয়ে এরা বাইরের অ্যাটমসফিয়ার থেকে O2 CO2 যে এক্সচেঞ্জ, সেই O2 CO2 এক্সচেঞ্জটাকে করে। তো এই গঠনটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে নিউম্যাটোফোর বা শ্বাসমূল। এবার এরা যে জায়গাটায় জন্মায় দেখবে সেখানকার যে মাটিটা থাকে সেই মাটিটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফিজিওলজিক্যালি ড্রাই সয়েল বা বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, কারণ এখানে দেখো জল প্রচুর থাকে, কিন্তু জলটা নোনা জল বলে এই জলটা খুব একটা কিন্তু উদ্ভিদের মূল সেটাকে শোষণ করতে পারে না। তার কারণ সিম্পলি হচ্ছে, দেখো আগেই আমরা পড়লাম যখন অ্যাবজর্পশান হতে যায় তখন কি হয়, বাইরের ওয়াটার যেটা রেন ওয়াটার যেটা পড়ে মাটির যে জলটা থাকে ক্যাপিলারি ওয়াটার, তার কনসেন্ট্রেশন কম হয়, সাইটোপ্লাজমের কনসেন্ট্রেশন দেখো তার তুলনায় বেশি, সেই জন্য এন্ডোঅসমোসিসে জল ঢোকে।
কিন্তু এই জলটার মধ্যে লবণ ঘনত্ব অনেক বেশি হয়। স্যালাইন ওয়াটার হওয়ার জন্য দেখা যায় সাইটোপ্লাজমের ঘনত্বের থেকে এই বাইরের জলটার কনসেন্ট্রেশন অনেক সময় বেশি হয়। তাহলে সেই জন্য কি হয়, জল ঢোকার বদলে অনেক সময় জল বেরিয়ে আসার একটা ব্যাপার থাকে। তো সেই জন্য কি করতে হয় যে প্রচুর শক্তি দিয়ে এটিপি দিয়ে অ্যাকচুয়ালি জোর করে জল অ্যাবজর্ব করতে হয়। তাহলে জোর করে যদি জল অ্যাবজর্ব করতে হয় তাহলে প্রচুর পরিমাণে সেখানে দেখো রেসপিরেশন হতে হবে, কারণ রেসপিরেশন না হলে এটিপি পাবে না, নইলে সে জল অ্যাবজর্ব করতে পারবে না। এবার রেসপিরেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে মাটির মধ্যে অক্সিজেনের অভাব। তাহলে সে কিভাবে সেই পরিস্থিতিটাকে মোকাবিলা করবে? সেই পরিস্থিতিটাকে সে বাঁচার জন্য যেটা করে সেটা হচ্ছে নিউম্যাটোফোর তৈরি করে, এবং নিউম্যাটোফোরের মাধ্যমে বাতাস থেকে প্রচুর অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেন দিয়ে প্রচুর পরিমাণে গ্লুকোজকে ভাঙে, এবং ভেঙে সেখান থেকে যে এটিপি পায় সেই এটিপিটা দিয়ে জোর করে জল অ্যাবসর্ব করে। তো সেই জন্যই এদের মানে এই প্ল্যান্টগুলোর মধ্যেতে এই নিউম্যাটোফোর বা শ্বাসমূল যেটা বলে সেটা তৈরি হয়, এবং সেটা তৈরি হওয়ার পর যখন ওরা জলটাকে অ্যাবজর্ব করে নেয় তারপরেই দেখো সেল টু সেল ট্রান্সপোর্টের থ্রু দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এবার যখনই সেল টু সেল ট্রান্সপোর্ট হতে যায় সেখানে ট্রান্সপোর্টের বিভিন্ন রকমের মেকানিজম আছে। এবার আমরা এক একটা করে সেই মেকানিজমগুলো সম্পর্কে পড়ব। সবার প্রথম যে মেকানিজমটা আসছে সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন, মানে সোজা কথা ডিফিউশন যেটাকে আমরা বলি। সিম্পল ডিফিউশন হচ্ছে কি, যে একজনের মধ্যে কোনো একটা জিনিসের মধ্যে আর একটা জিনিস ডিফিউজ হয়ে যাওয়া, তাই তো? সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন, বা যেটাকে বলা হয় সরল ব্যাপন। যেমন খুব কমন এক্সাম্পল হচ্ছে, ধরো একটা জল রয়েছে, জলের মধ্যে আমি কয়েক ড্রপ কালিকে ফেলে দিলাম, দিয়ে যদি আমি চুপচাপ বসে থাকি তাহলে আস্তে আস্তে দেখবো একটা সময় আসবে এই জলটার মধ্যে এই কালিটা সমানভাবে মিশে যাবে। ঠিক একই রকমভাবে ধরো অন্য ঘটনাও হতে পারে। যেমন ধরো এই জলটার মধ্যেতে আমি ছোট্ট একটা এখানেতে ধরো একটা রং, বা আমি হয়তো এখানেতে তুঁত যেটাকে বলা হয় কপার সালফেট একটা ছোট্ট কিউব সেটাকে ফেলে দিলাম, অথবা ধরো এখানেতে আমি চিনি মানে 1 চামচ চিনি ফেলে দিলাম। এবার কিছুক্ষণ যদি রেখে দিই তাহলে আস্তে আস্তে দেখব যে ধীরে ধীরে ওই রঙটা ধীরে ধীরে মিশে গিয়ে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়লো, বা চিনিটা আস্তে আস্তে মিশে গিয়ে সমান করে সব জায়গায় ছড়িয়ে পড়বে। তাহলে এই জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হচ্ছে ডিফিউশন। এবার ডিফিউশন দেখো লিকুইডের সাথে লিকুইড হতে পারে, বা কোনো সময় সলিডের সাথে লিকুইডেরও হতে পারে, মানে দুটো আলাদা মিডিয়ামের মধ্যে কিন্তু ডিফিউশন হওয়া সবসময় সম্ভব। এবং সবসময় দেখো যে গ্যাসের সাথে সলিডের অ্যাকচুয়ালি ডিফিউশন হতে পারে, মানে যে কর্পূর যেটাকে আমরা বলি দেখবে পুজোর সময় ব্যবহার করা হয়, সেটাকে যদি রেখে দেওয়া হয় সেটা দেখবে আস্তে আস্তে বাতাসে মিশে যায়। অন্যদিকে দেখবে ন্যাপথলিনের ক্ষেত্রেও তাই, দেখবে সেটাকে রেখে দিলে আস্তে আস্তে বাতাসে মিশে যায়। আবার দেখবে কখনো অ্যাকচুয়ালি মানে গ্যাসের কথাও বলা যেতে পারে, গ্যাসের সাথে গ্যাসও হতে পারে। যেমন কোনো সময় দেখবে যে আমরা যখন ধূপ জ্বালাই তাহলে ধূপ জ্বালালে দেখবে বাতাসের মধ্যে আস্তে আস্তে ধূপের গন্ধটা চারপাশেতে ছড়িয়ে পড়ে সমানভাবে সেটা মিশে যাচ্ছে। তাহলে সেগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল ডিফিউশনের বিভিন্ন এক্সাম্পল। তো সিম্পল ডিফিউশন অ্যাকচুয়ালি হয় কি সেটা খুব ভালো করে একটু খেয়াল করো, যে কোনো সময় যখনই কোনো একটা সলিউশন তৈরি হয় সলিউশনের দেখবে দুটো জিনিস থাকে। ধরো আমি বললাম যে এখানেতে যখন আমি সলিউশন তৈরি করছি এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে জল আছে আর একটা হচ্ছে চিনি আছে। জলটাকে অ্যাকচুয়ালি বলা হয় সলভেন্ট বা দ্রাবক, আর সুগার যেটা রয়েছে চিনি যেটা সেটা হচ্ছে সলিউট। তার মানে যে কোনো একটা সলিউশনের মধ্যে দুটো জিনিস থাকে, একটাকে বলা হয় দেবে দ্রাব্য যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সলিউট, আর একটাকে বলা হয় দ্রাবক যেটা হচ্ছে সলভেন্ট। এবার অ্যাকচুয়ালি এখানকার মধ্যে খেয়াল করো যার অ্যামাউন্টটা কম থাকবে, যে কোনো সলিউশনে যার পরিমাণ কম থাকবে সেটাই হচ্ছে সলিউট, আর যেটার অ্যামাউন্ট বেশি থাকে সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় সলভেন্ট। দিয়েই তো অ্যাকচুয়ালি সলিউশনটা তৈরি হয়। এবার যখনই এখানেতে ধরো জলের মধ্যেতে এখানেতে একটা কালি ফেলা হলো, এবার এই কালিটার মধ্যেও তো জল আছে, তাহলে যখনই দেখো জলটা এখানেতে পড়ছে অ্যাকচুয়ালি কি যে মুভমেন্ট যেটা হয় সেটা কিন্তু জলের মুভমেন্ট নয়, কারণ চারদিকটাতেও জল আছে আবার কালিটার মধ্যেও জল আছে।
যেটা চারদিকে অ্যাকচুয়ালি ডিফিউজ হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে সেইটা হচ্ছে কিন্তু কালিটা, মানে এই জলটার মধ্যে কিছু রং মেশানো আছে, কিছু রঙের অ্যাকচুয়ালি পার্টিকেল আছে, সেই রঙের পার্টিকেলগুলোই চারপাশেতে ছড়িয়ে পড়ছে, এইটা হচ্ছে ব্যাপার। যেমন দেখো এখানেতে যখনই কপার সালফেটটা দেয়া হলো, দেখো কপার সালফেটের পার্টিকেলগুলো চারপাশেতে ছড়িয়ে পড়ছে এবং সমানভাবে সব জায়গায় মিশে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি ডিফিউশনে যেটা হয় সেটা হচ্ছে দেখো সবসময় এই এখানে বুঝতেই পারছো যে এটা হচ্ছে পিওর ওয়াটার, তাহলে এর কনসেন্ট্রেশন কম, আর এইখানে দেখো এই ওয়াটারটার মধ্যে কালি মেশানো আছে, তাহলে এর কনসেন্ট্রেশন বেশি। তাহলে যেটা হয় যখন এই ড্রপটা ফেলছে অ্যাকচুয়ালি যেটা হয় দেখো ডিফিউশনের ক্ষেত্রে সেটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন, উচ্চ ঘনত্ব থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন যার মুভমেন্ট হয় সেটা হচ্ছে সলিউটের মুভমেন্ট হয়, বোঝা যাচ্ছে। অর্থাৎ ডিফিউশন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যদি দুটো আলাদা কনসেন্ট্রেশনের জিনিসকে পাশাপাশি রাখা হয় এবং তাদের মাঝে যদি কোনো রকম বেরিয়ার কিছু না থাকে, কোনো বাধা বা কিছু যদি না থাকে, তাহলে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে অ্যাকচুয়ালি সলিউটের মুভমেন্ট হয়। এইটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, যে হায়ার কনসেন্ট্রেশন ডিফিউশনে যেটা হয় হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন সেখানে সলিউটের মুভমেন্ট হয়, তাহলে সেই জিনিসটা কি অ্যাকচুয়ালি বলছে যেটা সেটা হচ্ছে ডিফিউশন। এবার ডিফিউশনের ক্ষেত্রে একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিফিউশন প্রেসার, যে অ্যাকচুয়ালি কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, কত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি সলিউড মলিকিউলগুলো ছুটছে একজন আর একজনের কাছে মেশার জন্য, সেই জিনিসটা কি বলা হয় ডিফিউশন প্রেসার। যখনই আমি ধরো ড্রপটা ফেলছি তাহলে খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি এই মলিকিউলগুলো কালারের মলিকিউলগুলো ছড়াচ্ছে, তো সেইটা কত তাড়াতাড়ি ছড়াচ্ছে, কত স্পিডে এরা যাচ্ছে, সেই জিনিসটাকেই মানে অ্যাকচুয়ালি মেজার করা হয় যেটা সেটা হচ্ছে ডিফিউশন প্রেসার। কারণ ধরো এটা একটা কন্টেনারে রাখা রয়েছে, আমি সাপোজ আগের ছবিটা একবার দেখাই, ধরো এই যে কন্টেনারে রাখা রয়েছে, এবার যখন এই কালির ড্রপগুলো ফেলা হচ্ছে এই যে কালি রঙগুলো চারদিকে এই যে ছড়িয়ে পড়ছে, যখনই ছড়িয়ে পড়ছে দেখো এরা তীব্র গতিতে গিয়ে এই গায়েতে তো ধাক্কা মারবে, তাহলে একটা প্রেসার এই গায়েতে ক্রিয়েট করবে, তো সেই জিনিসটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে ডিফিউশন প্রেসার। এবার সবসময় দেখো একটা জিনিস ডিফিউশন প্রেসার যখনই বলা হয় সেখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট। অ্যাকচুয়ালি ডিফিউশন প্রেসার আর ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট এই দুটোর কারণেই কিন্তু ডিফিউশনটা হয়। এবার বোঝার জন্য আমি একটুখানি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরো আমি বলছি যে কোনো একজন ফুটবল প্লেয়ার ফাঁকা মাঠেতে সে যখন খেলছে, ধরো আশেপাশে তার অন্য কোনো ডিফেন্সে কোনো প্লেয়ার নেই, সে একা আছে, তাহলে সে তখন কি করবে, ফুটবলটা নিয়ে দেখো খুব তাড়াতাড়ি এদিক ওদিক ছুটে যেতে পারবে। কিন্তু স্বাভাবিকভাবেই ধরো তার চারপাশে যদি আরও 4-5টা অ্যাকচুয়ালি ডিফেন্সের জন্য প্লেয়ার চলে আসে, তখন কিন্তু কি হবে, তার যেটা নর্মাল গতি তার থেকে কিন্তু স্পিডটা তার কমে যাবে, তাই তো। তাহলে এই জিনিসটাই অ্যাকচুয়ালি ডিফিউশন প্রেসার আর ডিফিউশন প্রেসার ডিফ্লেক্টকে বোঝানো হচ্ছে। ধরো কোনো সময় কোনো একটা ওয়াটার, মানে এখানে তাই ধরো আমি বললাম যে এখানে পিওর ওয়াটার ছিল, সেখানে একটা আমি জাস্ট গ্লুকোজ মলিকিউল দিয়েছি, তাহলে দেখো এই গ্লুকোজ মলিকিউলটার আশপাশে কিন্তু আর কেউ ওকে বাঁধা দেওয়ার নেই, কারণ চিনির যে মলিকিউলগুলো সেগুলো তো খুব মানে ছোট, কারণ গ্লুকোজ মলিকিউল মানে হচ্ছে C6H12O6, মানে তার মলিকিউলার মানে সাইজটা অনেক বেশি, মলিকুলার ওয়েট অনেক বেশি, আর জল মনে হচ্ছে H2O, তাহলে তার দেখো অ্যাকচুয়ালি মলিকুলার ওয়েট অনেক কম, তাহলে এ কিন্তু যেদিকে খুশি খুব জোরেতে দৌড়াতে পারবে, মানে যে কোনো দিকে খুব বেশি জোর ও কিন্তু চলে যেতে পারবে। এবার এই সময় এ যে স্পিডেতে এগোয় এবং এ যে স্পিডেতে গিয়ে ধাক্কা মারবে এই ওয়ালেতে, তাহলে সেটাই হচ্ছে ডিফিউশন প্রেসার, যে প্রেসারটা অ্যাকচুয়ালি এই ওয়াল ফিল করবে, যে এ এদিকেতে এসে এটা ফিল করবে। এবার দেখো যদি আমি ওই চিনির সাথে আরও কিছু চিনির মলিকিউল মিশিয়ে দিই, তাহলে এবার কি হবে, যখনই এ দেখো যেতে যাবে, দেখো আগে যে স্পিডে যেতে পারছিল যেতে পাবে না, তার কারণ হচ্ছে কি যেদিকেই যাবে ধাক্কা খাবে, তাহলে নর্মাল যে স্পিডটা ছিল যদি বারবার বাধাপ্রাপ্ত হয়, তাহলে নর্মাল যে এর স্পিড তার থেকে কিন্তু স্পিডটা দেখো কমে যাবে, তাই তো। আবার যদি আমি বলি যে যদি আমি কনসেন্ট্রেশন আরও বাড়িয়ে দিই, তাহলে কনসেন্ট্রেশন আরও যদি বেড়ে যায়, তাহলে দেখো এর স্পিডটা যেটা হবে সেটা হচ্ছে আরও কমে যাবে, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, যে নর্মাল বিশুদ্ধ জলে রাখলে যে স্পিডেতেও যায়, তাহলে সেইটাই হচ্ছে ওর অ্যাকচুয়ালি ডিফিউশন প্রেসার, মানে সে খুব স্পিডেতে যাবে।
আর যত কনসেন্ট্রেশন বাড়বে তত কি হবে, ওর যে স্পিডটা আছে সেই স্পিডটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে, ঠিক আছে। এবং সেইটাকেই বলা হচ্ছে ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট। আমি একটু বলি যে ধরো আমি সাপোজ বললাম যে যখন বিশুদ্ধ জলেতে এই মলিকিউলটা ছিল তখন এ খুব স্পিডেতে যেতে পারতো, এ হয়তো তখন মুভমেন্ট যেটা করতো সেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডেতে যেত। তাহলে অ্যাকচুয়ালি ডিফিউশন প্রেসার যেটা সেটা ওই স্পিডের রেসপেক্টে আমি ক্যালকুলেট করব। ক্লিয়ার? এবার যখনই ধরো এখানেতে আমি কিছু চিনির অণু আরও মিশিয়ে দিলাম, তখন দেখা গেল যে এর কিন্তু মুভমেন্টের ক্ষমতাটা কমে গেছে। তো এখন দেখা যায় যে আগে যেটা এর গতি ছিল যে 50 কিলোমিটার পার আওয়ার, সেইটা হয়তো কমে গিয়ে এখন হয়ে গেছে যেটা, সেটা হয়তো 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওর অ্যাকচুয়ালি নর্মাল প্রেসারের থেকেও কমেছে কত, সেটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। এইটাই হচ্ছে ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট, মানে ওর নর্মাল ক্ষমতা থেকে কতটা কমে গেল। আবার যখন এই অবস্থায় এলো তখন দেখো যেটা ঘটছে সেটা হচ্ছে এখানে ধরো স্পিডটা ওর আরও কমে গেছে। আমি সাপোজ বললাম যে এইখানটাতে যখন এসছে, যখন চারদিকে যেতে যাচ্ছে, তখন হয়তো ওর দেখা গেল যে সেই সময়কার ওর গতি হচ্ছে যেটা, সেটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওর ডিফ্লেক্ট যেটা সেটা হচ্ছে 40 কিলোমিটার। তাহলে অ্যাকচুয়ালি দেখো যে ওর যে ওয়াল, মানে যত তার গতিবেগ কমে যাবে তত ওয়ালের ওপরে ও যে প্রেসারটা ক্রিয়েট করার কথা সেই ক্ষমতাটা ওর কিন্তু কমে যাচ্ছে। তো ওইটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট। তার মানে অ্যাকচুয়ালি দেখো যে এই অণুগুলোর ক্ষেত্রে এই ঘটনাটা অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় যে ডিফিউশন প্রেসার এবং ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট। তাহলে এই জিনিসটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা এক জায়গা থেকে আরেক জায়গাতে যে কোনো অণু মুভমেন্টের জন্য যেটা খুব বেশি পরিমাণে কাজে লাগে। তাহলে ডিফিউশন প্রেসার সম্পর্কে একটা জিনিস বোঝা গেল যে কনসেন্ট্রেশন যখনই বেশি হবে, দেখো অ্যাকচুয়ালি কী হবে, যেখানেই কনসেন্ট্রেশন বেশি তারা কি হবে, নিজেদের মধ্যে ঠোকাঠুকি অনেক বেশি হবে। কারণ এ দেখো যেদিকে যাবে কোনো দিকে বাঁধা পাবে না, খুব স্মুথলি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এবং যত দেখো চারপাশে অণু চলে আসবে তত ধাক্কা খাবে, তত বারবার সে কী করবে, নিজেদের মধ্যে অ্যাকচুয়ালি ডিরেকশান চেঞ্জ করবে। এবং যতবার ডিরেকশান চেঞ্জ করবে তার ক্ষেত্রে কি হবে, যে অন্যদিকে ছিটকে চলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি বাড়বে। কারণ অ্যাকচুয়ালি কি, যে নিজেদের মধ্যে ঠোকাঠুকি হলেই সে চারপাশেতে বেরিয়ে যেতে চাইবে। ন্যাচারালি ধরো যে আমি বললাম যে এই যে সিচুয়েশানটা রয়েছে, এই যে সিচুয়েশানটা যে আশেপাশে অনেক যে মলিকিউল রয়েছে, সেই সিচুয়েশানটা কখন তৈরি হচ্ছে, যখনই আমি এই ড্রপটা ফেলছি, তখন এই ড্রপটা ফেলার সাথে সাথেই দেখো এই মলিকিউলগুলো নিজেদের মধ্যে অনেক বেশি ঠোকাঠুকি করছে, তাই তো। এবার সেই তুলনায় দেখো আশপাশটা কিন্তু ফাঁকা, তাহলে সাইডের মলিকিউলগুলো কী হবে, ছিটকে ছিটকে চারপাশে বেরিয়ে চলে আসবে। কারণ যেহেতু এখানেতে একে অপরকে ধাক্কা মারছে, তাই ছিটকে ছিটকে দেখো চারপাশেতে ছিটকে চলে যাবে। আর যত দেখো সময় যাবে তত কী হবে, এই ভেতরের যে মানে বাইরেরগুলো ছিটকে গেলে তারপর দেখবে ঠিক তার একদম আউটার লেয়ারের পরে যে মলিকিউলগুলো ছিল সেইগুলোও আস্তে আস্তে ছিটকাতে শুরু করবে। এরকম করতে করতে একে অপরকে ধাক্কা মারতে মারতে এমন একটা জায়গাতে নিয়ে যাবে যেখানে সবাই সমানভাবে একটা বিন্যাসে তারা বিন্যস্ত হয়ে যাবে। তাহলে এই কারণেই যেহেতু দেখো নিজেদের মধ্যে মলিকিউলগুলো ঘনত্ব যত বেশি হবে ঠোকাঠুকি করবে, তাহলে তারাই কি করবে, উল্টো দিকে ছিটকে চলে আসবে এবং ছিটকে চলে এসে অ্যাকচুয়ালি কি করবে, গোটা জায়গাটাকে একটা সমসত্ব বা যেটাকে মানে একটা ইকুইলিব্রিয়াম তৈরি করবে, যাতে সব জায়গায় এদের মানে কনসেন্ট্রেশন যেটা সেটা সমান হয়ে যায়। তাহলে তখন দেখা যাবে তাদের মধ্যে মুভমেন্টটা কিন্তু আবার অনেকটা কমে যাবে বা ঠোকাঠুকির অ্যামাউন্টটা অনেকটা কমে যাবে। তো সেই জন্যই অ্যাকচুয়ালি ডিফিউশন বলে এই ঘটনাটা সেখানে ঘটে। এবং ডিফিউশন ঘটনাটাকে এক্সপ্লেন করার জন্য আমরা দুটো জিনিসকে আরও ভালো করে আমাদের বুঝতে হয়, একটা হচ্ছে ডিফিউশন প্রেসার আর একটা হচ্ছে ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট। মানে যখনই এই রকম সিচুয়েশান হবে, দেখো সবার প্রথম এই ধারের মলিকিউলগুলো ছিটকে ছিটকে নিজেরা চারদিকে ছড়িয়ে যাবে। এরা ছড়িয়ে যাওয়ার পরই এই দিকের মলিকিউলগুলো মানে ভেতরের যে রিজিয়ান রয়েছে সেই মলিকিউলগুলো ছেটকানোর চেষ্টা করবে। তারপরেরগুলো এরকম করে কি হবে, সবাই সবার সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা সময় গোটা মিডিয়ামটার মধ্যে ছড়িয়ে পড়বে। তাহলে এখানে দেখো যে মুভমেন্টের যে ব্যাপারটা আসছে গোটাটাই কিন্তু অ্যাকচুয়ালি কার আসছে, সলিউটের আসছে, তাই তো। এবং হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে এখানে কিন্তু সলিউটের মুভমেন্ট হচ্ছে। তো সেই জন্যই এটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে ডিফিউশন। এবং বললাম ডিফিউশন
অ্যাকচুয়ালি প্ল্যান্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ একমাত্র শুধু জল যেটা যায় সেটা হচ্ছে অসমোসিসের থ্রু দিয়ে বা অভিস্রবণের মাধ্যমে, বাকি সমস্তটা কিন্তু ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে। অর্থাৎ O2 CO2-র কথা বলো, খাবার ট্রান্সপোর্টের কথা বলো, মিনারেল ট্রান্সপোর্টের কথা বলো, সব এক জায়গা থেকে আরেক জায়গায়, একটা সেল থেকে একটা সেল বা জাইলেম থেকে ফ্লোয়েম বা অন্য সেল থেকে ফ্লোয়েম, যেখানেই যাবে সব কিন্তু এই জিনিসের মাধ্যমেই যাবে। তাহলে এটাই গেল যেটা, সেটা হচ্ছে ডিফিউশন এবং ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট। এবার এই যে দেখো ডিফিউশনের যে স্পিড, ঠিক আছে, ডিফিউশনের যে স্পিড, সেই স্পিডটা তিনটে জিনিসের ওপর নির্ভর করে। একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার গ্রেডিয়েন্ট, যে দুটো জিনিসের মধ্যে, দুটো যে দ্রবণ রয়েছে বা দুটো মাধ্যম রয়েছে তাদের মধ্যে আংশিক চাপের কতটা পার্থক্য, কারণ যেখানে চাপ বেশি সেখান থেকে দেখবে যেখানে চাপ কম সেই দিকেই মলিকিউলগুলো যাবে। যেটা দেখবে ঝড়ের ক্ষেত্রে হয়, যে পড়েছো যে যেখানকার বাতাসের প্রেসারটা বেশি সেখান থেকে বাতাসটা ফ্লো করে যেখানে প্রেসারটা কম, সেটা ঠিক সেরকম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সবসময় বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকেই যাবে, এবং কনসেন্ট্রেশনটার পার্থক্য যত বেশি হবে তত দ্রুত যাবে, কারণ যত কনসেন্ট্রেশন বেশি মানে সেখানে মলিকিউলগুলো নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে অনেক বেশি, তাহলে ওদের ছিটকে যাওয়ার প্রবণতা হচ্ছে অনেক বেশি। আর ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও এটা দেখবে কাজ করে, যে ইলেকট্রিক্যাল চার্জের ক্ষেত্রে যে পজিটিভ চার্জ যদি খুব কাছাকাছি থাকে তাহলে ন্যাচারালি ওরা দেখবে যে নিজেদের মধ্যে একে অপরকে বিকর্ষণ করছে বলে যে একে অপরের থেকে অন্যদিকে ছড়িয়ে চলে যায়। তো ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের ক্ষেত্রেও সেটা দেখা যায়। এবার ডিফিউশন রেটকে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করার জন্য বেশ কতগুলো ফ্যাক্টর আছে, যেমন গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে পার্থক্য। দেখো দুটো মানে অ্যাকচুয়ালি মাধ্যমের মধ্যে তো সবসময় দুটো আলাদা মিডিয়ামের মধ্যে তো ডিফিউশন হচ্ছে, তো এদের মধ্যে পার্থক্য যত বেশি থাকবে, যত অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যত বেশি হবে, যত পার্থক্য বেশি থাকবে তত তাড়াতাড়ি তারা কিন্তু ডিফিউজ করবে। সেকেন্ড হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হলে কি হয়, মলিকিউলের মাঝের যে ডিস্টেন্স সেগুলো বেড়ে যায়, তার জন্য একটা মিডিয়ামের মধ্যে অন্য একটা জিনিস খুব সহজে তারা অ্যাকচুয়ালি চারপাশেতে ছড়িয়ে পড়তে পারে, তার মানে ডিফিউশন রেট বাড়বে। অন্যদিকে কনসেন্ট্রেশন, যদি অ্যাকচুয়ালি দেখো এর কনসেন্ট্রেশনের কথা বলা হয় যে এই দুটোর মাঝেতে কনসেন্ট্রেশনের পার্থক্য যত বেশি হবে তত তাড়াতাড়ি ডিফিউশন হবে। কিন্তু যদি আবার এই যেটা সলভেন্টের কনসেন্ট্রেশন যদি খুব বেশি হয় তাহলে আবার চট করে কিন্তু ডিফিউশন হতে চাইবে না, কারণ জলের মধ্যে যত সহজে দেখবে কোনো জিনিস মেশে, যে যদি গ্লিসারিনের মধ্যে রাখো দেখবে গ্লিসারিনের কনসেন্ট্রেশন বেশি, তখন কিন্তু অত তাড়াতাড়ি ছড়াবে না, কারণ ওদের মলিকিউলগুলোর মাঝখান দিয়ে স্প্রেড করতে অসুবিধা হবে। মলিকিউলার ভলিউম, যে জিনিসটা ছড়াচ্ছে, অর্থাৎ ধরো আমি বললাম এই রঙটা বা কপার সালফেট, এই অণুগুলোর পরিমাণটা মানে এদের যদি মলিকিউলার ওয়েট বেশি হয় তাহলে মলিকিউলার ওয়েট বেশি হলে তার মুভমেন্ট ক্যাপাবিলিটি কমে যায়, তাহলে মুভমেন্ট ক্যাপাবিলিটি কমে যাওয়ার জন্য ওদের তখন কিন্তু ডিফিউশন রেটটা স্লো হয়ে যাবে। আবার অন্যদিকে মলিকিউলার ভলিউমের সাথে মলিকিউলার ওয়েটটাও রিলেটেড। দেখো মলিকিউলার ওয়েট বেশি হলে অবভিয়াসলি মুভমেন্ট স্লো হবে, ভলিউম বেশি হলে যেমন আটকে আটকে যাবে, ওয়েট বেশি হলেও তারা খুব তাড়াতাড়ি যেতে পারবে না। আর একটা হচ্ছে মেমব্রেন পোর সাইজ। সাপোজ ধরো এখানে এমন একটা পর্দা রাখা রয়েছে, আমি এখানেতে হয়তো যখন এরকম টাইপের কোনো জিনিস মেশানো হচ্ছে আমি এখানেতে হয়তো দেখা গেল যে একটা পর্দা রেখে দিলাম, একটা মশারির মতো কোনো জিনিস বা একটা কাপড় রেখে দিলাম, তাহলে কাপড় রেখে দিলেই দেখো ওই মাঝেতে এই পোরগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। এবার পোরগুলোর মধ্যে দিয়ে যেতে গেলেই দেখো যে ফ্রিলি যতটা যেতে পারবে, যদি ওখানেতে মাঝে কোনো একটা ওরকম ফিল্টারের মতো কিছু থাকে তার মধ্যে দিয়ে যেতে গেলে একটু কিছু মলিকিউল তো আটকাবে, তো সেই জন্য যেটা হবে সেটা হচ্ছে তখন কিন্তু ডিফিউশন অ্যাকচুয়ালি স্পিড সেটা আবার কমে যায়। মানে মেমব্রেন পোর সাইজ যত ছোট হবে তত ডিফিউশন রেট কিন্তু অ্যাকচুয়ালি কমে যাবে, আর মেমব্রেন পোর সাইজ যত বড় হবে তত সহজে যেতে পারবে, তাহলে ডিফিউশন তত সেখানে বাড়বে। সলিউবিলিটি, যে জিনিসের মধ্যে সলিউবেল সেটা খুব তাড়াতাড়ি মিশবে। যেমন ন্যাচারালি দেখো জলের মধ্যেতে আমি যদি এক ড্রপ কালি দিই, যে কালিটা অ্যাকচুয়ালি ওয়াটার বেস মানে যেটা জলে দ্রবীভূত হয়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি মিশবে। কিন্তু আমি যদি জলের মধ্যেতে এক ড্রপ এমন কালি দিলাম যেগুলো দেখবে বোর্ড মার্কারে ইউজ করা হয়, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকোহল দিয়ে তৈরি করা হয়, বা দেখবে সেগুলো হয়তো অয়েল বেস মানে সেগুলো তেল দিয়ে দেখবে থাকে। তো অয়েল বেস কালিকে যদি আমি ফেলি তাহলে তেল তো সহজে জলের মধ্যে গুলবে না, তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি ডিজলভ হতে ওখানে পারবে না।
আর হচ্ছে ভিসকোসিটি, যে মিডিয়ামের সান্দ্রতা। ভিসকোসিটি দেখো বাড়লে অটোমেটিক্যালি ডিফিউশন রেট কমে যাবে, যে কারণে দেখো জলের থেকে গ্লিসারিনের ভিসকোসিটি বেশি, সেই জন্যই ওর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ডিজলভ হওয়ার ক্ষমতা যেটা সেটা কিন্তু অনেকটা কম। তাহলে এই সমস্ত ফ্যাক্টরসগুলো রয়েছে যেটা অ্যাকচুয়ালি ডিফিউশনকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে এটা গেল ডিফিউশন। এরপরে দেখো আমরা কিছু ট্রান্সপোর্ট প্রসেস পড়ব, যেটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ ট্রান্সপোর্ট। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, যে কোনো একটা ধরো সেল মেমব্রেন, যেটা আমাদের বলি যে কোষ পর্দা যেটা বলা হয়, দেবে পড়েছো যে সেল মেমব্রেন যেটা হয় সেটা হচ্ছে এখানেতে মেনলি লিপিড দিয়ে তৈরি হয়, আর মাঝে মাঝেতে কিছু প্রোটিন থাকে। অ্যাকচুয়ালি লিপিড যেটা থাকে, লিপিডটাই বেশি থাকে, এবং কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো কোনো জিনিস জল বা অন্যান্য জিনিসকে ট্রান্সপোর্টের জন্য দেখবে কাজ করে। এবার একটা জিনিস ভাবো যে এইটা ওই লিপিড বাইলেয়ার মেমব্রেনটা, এই যে দুটো যেটা রয়েছে সেটা, আর মাঝে মাঝে এরকম কিছু প্রোটিন থাকে যে প্রোটিনগুলো জিনিসগুলোকে একদিক থেকে একদিকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। এবার দেখো যে প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন মানে হচ্ছে ধরো এই মেমব্রেন দিয়ে যখন কিছু ক্রস করে, ধরো আমি বললাম লিপিড সলিউবেল যে মলিকিউলগুলো আছে, মানে অ্যাকচুয়ালি ফ্যাটে দ্রবণীয় যে সমস্ত জিনিসগুলো আছে, মানে ধরো আমি বললাম ভিটামিন এ, ডি, ই, কে। ধরো এখানে তো দেখানো হচ্ছে, এটা ধরো আমি বললাম এই দিকটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আর এই দিকটা হচ্ছে আমাদের ব্লাড। তার মানে ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে এইটা, সেখানেতে ধরো বিভিন্ন উপাদান রয়েছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, সেগুলো সব রয়েছে। আর এই দিকেতে অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যেতে ওগুলো কম আছে। তাহলে ন্যাচারালি কী হয়, খাবার থেকে, ডাইজেস্টিভ সিস্টেম থেকে ওগুলো অ্যাবজর্ব হয়ে ব্লাডে আসে। এবার যখন এই পথেতে আসতে যাচ্ছে তখন যে জিনিসটা হয়, ধরো আমি সাপোজ বললাম ফ্যাট সলিউবেল যে সমস্ত ভিটামিনগুলো আছে তারা যখন ট্রান্সপোর্ট হতে যাবে, যেহেতু লিপিডের মধ্যে তারা অ্যাকচুয়ালি ডিজলভ হতে পারে এডিইকে, তাহলে ওদের কিন্তু অন্য কারো কিছু দরকার পড়বে না, এরকম মাঝের কোনো প্রোটিনের ওদের দরকার পড়বে না, ওরা ডাইরেক্টলি এই লিপিডের মধ্যে ডিজলভ হয়ে ভেতরে চলে আসবে। তাহলে এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সিম্পল ডিফিউশন। মানে এই জিনিসটাতে অ্যাকচুয়ালি দেখো কারো কোনো হেল্প লাগছে না, ডাইরেক্টলিও চলে আসছে, সেই জন্য এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। কিন্তু দেখো এইদিকে ইয়েলো কালারের এর কনসেন্ট্রেশন বেশি, এদিকে কিন্তু কম। দেখো এখানে ইয়েলো কালারের কনসেন্ট্রেশন বেশি, এখানে কম। এর ক্ষেত্রেও দেখো ব্লু কালারের যে বলটা দেখাচ্ছে, এখানে কনসেন্ট্রেশন বেশি, এখানে কনসেন্ট্রেশন কম। তাহলে এইগুলো যখন ট্রান্সপোর্ট হতে যাচ্ছে, তখন ট্রান্সপোর্ট হওয়ার সময় এইগুলো হচ্ছে, ধরো আমি বললাম এমন মলিকিউল যেটা ফ্যাট সলিউবেল নয়, ধরো আমি সাপোজ বললাম এটা হয়তো ভিটামিন বি বা ভিটামিন সি, এগুলো কিন্তু ফ্যাট সলিউবেল নয়। তাহলে এগুলো যদি ডিজলভ হতে যায়, মানে এগুলো যদি অ্যাকচুয়ালি দেখো সেলের ভেতর আসতে যায়, তাহলে এখানে কখনোই ব্লাডে ডিজলভ হওয়ার সময় এরা কখনোই লিপিডের থ্রু দিয়ে আসতে পারবে না। তাহলে মাঝে একটা প্রোটিনের এদের কিন্তু হেল্প দরকার লাগছে। তাহলে সেই প্রোটিনটা কি অ্যাকচুয়ালি বলা হয় ক্যারিয়ার প্রোটিন, যার মাধ্যমে ও এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয়ে আসছে। তাহলে এক্ষেত্রে এটা যেটা হয়, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। কারণ এখানেতে দেখো মাঝের কিন্তু আর কাউকে এর কোনোভাবেই দরকার হচ্ছে না। কিন্তু অন্যদিকে যখন দ্বিতীয় ক্ষেত্রটার ক্ষেত্রে আমরা দেখছি, তাহলে সেখানে কিন্তু একজন প্রোটিনের দরকার লাগছে। তো সেই জন্য এই ধরনের ডিফিউশনটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশন, বা বলা হয় সহায়ক ব্যাপন। কারণ এখানে দেখো আলাদা করে এই প্রোটিনগুলোর সহায়তা লাগছে, এই যে এই প্রোটিনগুলো, সেই জন্য এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি সেই সহায়ককারী প্রোটিন। তো সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশন, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সহায়ক ব্যাপন। এবং এই প্রোটিনগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে যে সহায়ককারী প্রোটিন বা ফেসিলিটেটিং প্রোটিন। এবার দেখো এই জিনিসগুলো যখনই ট্রান্সপোর্ট করছে, এখানেও দেখো পুরোপুরি ডিফিউশনের মাধ্যমেই হচ্ছে, একদিক থেকে অন্যদিকে আসছে, কোথাও কিন্তু কোনো এনার্জি লাগছে না। সেই জন্য এই ডিফিউশন তিনটেই অ্যাকচুয়ালি বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট, কারণ এখানেতে কোনো শক্তি লাগে না। কিন্তু দেহের মধ্যেতে এমন অনেক সময় হয় যে ধরো এইখানেতে খেয়াল করো, এই যে গ্রিন কালারের যে জিনিসটাকে দেখাচ্ছে, এই গ্রিন কালারের জিনিসটা দেখো এইদিকে কনসেন্ট্রেশন কম, এইদিকে কনসেন্ট্রেশন বেশি, কিন্তু আমার দেহ চাইছে না যে এই গ্রিন কালারটা আমার দেহের মধ্যেতে আসুক,
সাপোজ দেখবে পটাশিয়াম আয়ন, যখন আমরা খাবার খাই খাবারের মধ্যে প্রচুর পটাশিয়াম আয়ন থাকে, কিন্তু দেহের মধ্যে কখনোই পটাশিয়াম আয়ন অত্যধিক পরিমাণ যদি ঢুকে যায় তাহলে সেটা আবার সমস্যা আছে। তো সেই জন্য এক্সেসিভ পটাশিয়াম আয়নগুলোকে দেহ কী করে সবসময় বার করে দেয়। কিন্তু ধরো দেহ থেকে পটাশিয়াম যখন বার করতে যাচ্ছে, অ্যাকচুয়ালি খাবারের মধ্যেতেও প্রচুর পটাশিয়াম আছে, তাহলে স্বাভাবিকভাবেই দেখো এই পটাশিয়ামকে যদি বার করতে যাওয়া হয়, কারণ পটাশিয়ামের নর্মাল টেন্ডেন্সি কি, এদিকে কনসেন্ট্রেশন বেশি এদিকে কনসেন্ট্রেশন কম, তাহলে সাধারণভাবে ও আসতে চাইবে কোথায়, ভেতরের দিকে। কিন্তু আমি জোর করে ওটাকে কি করছি, যে যখনই ও ঢুকে যাচ্ছে আমাকে জোর করে ওটাকে বার করতে হচ্ছে। তাহলে জোর করে যদি বার করতে যায় তাহলে তখন কিন্তু নিজে নিজে বেরোবে না, সেখানে শক্তি দিতে হবে। তাহলে শক্তি দিয়ে যখন আমরা কোনো একটা ফেসিলিটেটিং প্রোটিনের মাধ্যমে জোর করে ওটাকে বার করছি, তখন সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে দেখো এইগুলো হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আবার একটা হচ্ছে দেখো সিম্পল ডিফিউশন, আর একটা সেকেন্ড যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশন। এইগুলো হচ্ছে সমস্ত ফেসিলিটেটেড ডিফিউশন, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাই গেল দেখো প্যাসিভ ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় অ্যান্টিপোর্ট, সিমপোর্ট, ইউনিপোর্ট। অ্যাকচুয়ালি কি হয়, দেখা যায় যে যখন এই রকম প্রোটিনগুলো এক্সচেঞ্জ করে, এমন কিছু কিছু প্রোটিন আছে যে প্রোটিনের ধরো এই দিকেও একটা পকেট আছে, এই দিকেও একটা পকেট আছে। এবার ধরো আমি বললাম যে সেলের ভেতরেতে সোডিয়াম খুব দরকার কিন্তু পটাশিয়াম দরকার নেই, তাহলে তখন কি হয়, এই প্রোটিনটা যেটা করে ধরো এখানেতে এই ওপরের দিকেতে এখানেতে এটা ধরো ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এটা হচ্ছে আমাদের ব্লাড, এই ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে এই দিকেতে সোডিয়াম বাইন্ড করে, ধরো এখানেতে সোডিয়াম বাইন্ড করলো, ঠিক আছে। আর অন্যদিকে এই দিকেতে যেটা বাইন্ড করে সেটা হচ্ছে একটা পকেট আছে যেখানে পটাশিয়াম বাইন্ড করলো। এবার এই পর যেটা হয় সেটা হচ্ছে এই গোটা প্রোটিনটা ঘুরে যায়, ঠিক আছে, এটা রোটেট করে। তো যখনই এটা রোটেট করবে, দেখো এটা রোটেট করলে যেটা হবে সেটা হচ্ছে সোডিয়াম আয়ন যেটা সেটা ভেতরে ঢুকে চলে আসবে, আর উল্টো দিকে পটাশিয়াম আয়ন যেটা সেটা বাইরের দিকে বেরিয়ে চলে যাবে। তাহলে একই সঙ্গে এগুলোতে যেমন কি হচ্ছে যে দেখো যে অ্যাটওয়ান্স একটা করে মলিকিউল আসছে, এখানেতে কি হচ্ছে দেখো অ্যাটওয়ান্স দুটো করে মলিকিউল যাতায়াত করছে। তো এই ধরনের সিস্টেম যেটা, এটাকে বলা হয় অ্যান্টিপোর্ট। কিন্তু অ্যান্টিপোর্টের নিয়ম হচ্ছে এদিকে যদি পজিটিভ চার্জ আয়ন বসে এদিকেও কিন্তু পজিটিভ চার্জই বসবে, মানে এদিকে যদি সোডিয়াম বসে এদিকে পটাশিয়াম বসবে, ওই দিকেতে যদি ধরো ক্লোরিন বসে এদিকে ফসফেট বসবে, মানে হয় পজিটিভ চার্জ নইলে নেগেটিভ চার্জ। আর সিমপোর্ট বলতে এমন অনেক সময় দেখা যায় যে একসঙ্গেই প্রোটিন এখানেও দুটো পদার্থ বহন করছে, মানে এইগুলোর ক্ষেত্রে একটা করে জিনিস নিয়ে যায়, এগুলোর ক্ষেত্রে দুটো করে। এবার দুটো করে যখন জিনিস নিয়ে যায় তখন হয়তো দেখা যাচ্ছে একটাতে সোডিয়াম বসছে আর একটাতে হয়তো ক্লোরিন বসছে, এবং যখন এটা ঘুরছে তখন ভেতরের দিকে সোডিয়াম এবং ক্লোরিন দুজনই আসছে। অর্থাৎ সিমপোর্টার যখন কাজ করে দুজনকে একই দিকে যখন নিয়ে আসে তখন কিন্তু অবশ্যই একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ চার্জ হতে হবে, মানে অ্যান্টিপোর্টের ক্ষেত্রে দুটোকেই সেম হতে হবে, কিন্তু সিমপোর্টের ক্ষেত্রে কি হবে, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হতে হবে, যাতে কোনোভাবেই চার্জের পার্থক্য যখন এদিক থেকে এদিকে জিনিসগুলোকে নিয়ে আসছে অ্যাকচুয়ালি কোনো মিডিয়ামেরই বা এখানকার কারোরই যেন কোনো রকম চার্জের পার্থক্য তৈরি না হয়, কারণ একটা পজিটিভ চার্জের সাথে একটা নেগেটিভ চার্জ নিয়ে আসছে, তাহলে চার্জের কিন্তু কোনো চেঞ্জ এখানেও হবে না এখানেও হবে না। আর এখানেও দেখো পজিটিভের সাথে পজিটিভ চেঞ্জ করছে বা নেগেটিভের সাথে নেগেটিভ, তাহলেও কিন্তু এখানে বা এখানে কোনো রকম চার্জের চেঞ্জ হবে না। আর ইউনিপোর্টার মানে হচ্ছে যে এমন একটা মলিকিউল যে মলিকিউলটা প্রয়োজন হলে কোনো একটা পদার্থকে এই দিক থেকে এদিকেও আনতে পারে বা এই দিক থেকে এদিকেও নিয়ে যেতে পারে, সেইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিপোর্টার। অ্যাকচুয়ালি এইগুলো সবই হচ্ছে ইউনিপোর্টার। এই যে দেখো মানে কোনো সময় ধরো এই জিনিসটার কনসেন্ট্রেশন এখানে বেশি, এই যেমন এইদিকে নিয়ে আসতে পারে, আবার এই জিনিসটার কনসেন্ট্রেশন এইদিকে বেড়ে গেলে তখন এই কিন্তু আবার ওটাকে বাইরের দিকে বার করে দেবে। তো ওইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিপোর্ট। আর এই জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে একসাথে দুটো করে জিনিস নিয়ে যায়, একটাকে বলছে অ্যান্টিপোর্ট একটাকে বলছে সিমপোর্ট, মানে সেম জিনিস অ্যাকচুয়ালি একই দিকে নিয়ে আসছে বা উল্টো দিকে নিয়ে আসছে। তাহলে এটাই গেল দেখো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। অন্যদিকে যেটা আসছে সেটা হচ্ছে দেখো ইমবাইবেশন। ইমবাইবেশন বলতে বোঝানো হয় যেটা, ইমবাইবেশনের বাংলা হচ্ছে আত্মভূতি। দেখবে যে কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে একটা প্রপার্টি আছে যে কোনো জল যদি আমি কাঠের ওপরে দিই, ধরো এখানেতে দেখাচ্ছে যে কাঠের ওপরেতে আমি এক ড্রপ জল দিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছি, দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে
জল যেটা সেটার পরিমাণ কমে গেছে, আরও কিছুক্ষণ বাদে আরও কমে গেছে, আরও কিছুক্ষণ বাদে আবার আরও কমে গেছে। তো এই ঘটনাটাকেই বলে অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে ইমবাইবেশন। এখানে ইমবাইবেশন, এখানকার মধ্যে ইমবাইব্যান্ট মানে যার মধ্যে জলটা ঢুকছে সেইটা হচ্ছে কি সেলুলোজ, ধরো এই যে কাঠের মধ্যে যে সেলুলোজ আছে এটা। আর ইমবাইবেট বলতে বোঝানো হয় যে জিনিসটা মিশছে, মানে ওয়াটারটা হচ্ছে এখানে ইমবাইবেট। এবার যেমন দেখবে যে বিভিন্ন সিড যদি আমরা দেখবে জলের মধ্যে ফেলে দিই, তাহলে দেখা যায় যে প্রথম যেটা হয় সেই সিডটার মধ্যেতে জলটা ঢোকে এবং সিডটা আস্তে আস্তে ফুলে যায়। তো এই জিনিসটাই হচ্ছে ইমবাইবেশন বা আত্মভূতি। মানে অ্যাকচুয়ালি কি হয় যে উদ্ভিদের ক্ষেত্রে তাদের একটা প্রপার্টি আছে যে তাদের দেহের মধ্যেতে ওই যে দেখো ওই যে বললাম যে উদ্ভিদের যে সেল ওয়াল আছে, সেল ওয়ালের মধ্যে ওই ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট বা সেলুলোজ বলে কিছু কম্পোনেন্ট আছে যারা অ্যাকচুয়ালি কী করে ওয়াটার অ্যাবজর্ব করে। তো তাদের যে প্রপার্টি অ্যাকচুয়ালি রয়েছে সেই জিনিসটাকেই বলছে যেটা সেটা হচ্ছে ইমবাইবেশন। মানে ওই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি নাম দেওয়া হচ্ছে যেটা ইমবাইবেশন। যে কারণেই দেখবে যে ওরা কি করে ওয়াটারের প্রতি একটা অ্যাফিনিটি আছে এবং ওয়াটারকে অ্যাবজর্ব করে। যেমন খুব সিম্পল হচ্ছে দেখবে যে কোনো একটা গ্লাসের মধ্যেতে যদি তুমি একটা কাগজ নাও, যে কাগজ নিয়ে কাগজের একটা প্রান্ত যদি এক গ্লাস জলের মধ্যেতে, ধরো এক গ্লাস জল নিয়েছো, সেখানে কোনো একটা কাগজের একটা কর্নার জাস্ট ডুবিয়ে রেখেছো, তাহলে দেখবে ওই জলটা আস্তে আস্তে ওই কাগজের কর্নারটা দিয়ে গোটা পাতাটাকে একটা সময় ভিজিয়ে দেবে। তাহলে এইখানে যে জিনিসটা হয় যে দেখো, তাহলে ওই কাগজের যে পাতাটা তার একটা টেন্ডেন্সি রয়েছে জলটাকে অ্যাবজর্ব করে দেখো নিচ্ছে। তো ওই জিনিসটাকেই বলা হয় ইমবাইবেশন। এবং ইমবাইবেশন প্রপার্টির জন্যই দেখবে যে বর্ষাকালেতে যখন এনভায়রনমেন্টের ময়েশ্চার খুব বেশি থাকে তখন মানে দরজা জানলার কাঠগুলো জল টেনে নিয়ে দেখবে ফেপে যায়, যার জন্য আর দেখবে সেগুলো সেই সময় বন্ধ হয় না। তো এই প্রপার্টিটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ইমবাইবেশন। এবং ইমবাইবেশন অবশ্যই একটা খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি, কারণ সেটা সিড জার্মিনেশনের জন্য খুব হেল্প করে। এবার ইমবাইবেশন যখনই হয়, জল যখনই অ্যাকচুয়ালি গ্রহণ করছে উদ্ভিদ, তাহলে তার সেল ওয়ালের ওপরে জলটা প্রবেশের জন্য একটা চাপ তৈরি হয়। তো সেটাকেই বলা হয় ইমবাইবেশন প্রেসার। কারণ জল যখনই ঢুকবে তখন সেল ওয়ালের ওপরে অবভিয়াসলি একটা চাপ তৈরি করবে। তো এটার যে পরিমাণ সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট এবং টার্গার প্রেসার, এই দুটোর যোগফল। ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট সম্পর্কে আগে পড়েছি। টার্গার প্রেসার যেটা, যে যখনই সেল ওয়ালের গায়েতে অ্যাকচুয়ালি জলটা প্রবেশ করছে তখন সেল ওয়ালের ওপরে কিন্তু একটা চাপ দেবে। সাপোজ যে কোনো জায়গাতেই যদি জল প্রবেশ করতে যায় তাহলে ধরো সেখানে একটা চাপ ক্রিয়েট করবে বাইরে থেকে সেল ওয়ালের ওপর। তো সেই জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে টার্গার প্রেসার, ওই জিনিসটারই নাম। তো এই দুটোর যোগফল মানে ইমবাইবেশন প্রেসারটা হচ্ছে এই দুটোর যোগফল। এবার ইমবাইবেশনের যদি বলা হয় সিগনিফিক্যান্স কি, সেটা হচ্ছে সিড জার্মিনেশনে এর প্রধান সিগনিফিক্যান্স। যে যখনই কোনো বীজকে দেখবে জলের মধ্যে ডুবিয়ে রাখো, আস্তে আস্তে দেখবে সবার প্রথম বীজটাতে জলটা শোষিত হয় এবং যখনই বীজটার মধ্যে জল শোষণ হবে দেখবে অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে জল যখনই ঢোকে তখন এই বীজের মধ্যে যে অ্যাবসিসিক অ্যাসিড থাকে, যেটা সিডের অ্যাকচুয়ালি দেখবে যে মানে ইনঅ্যাক্টিভিটির জন্য দায়ী, যে সিডকে দেখবে যেটা ডরম্যান্ট স্টেজে বা নিষ্ক্রিয় অবস্থায় রেখে দেয়। তো সেই অ্যাবসিসিক অ্যাসিডের পরিমাণ, এই হরমোনটার পরিমাণ কমে যায়, আর অন্যদিকে জিব্বারেলিন বা জিব্বারেলিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এবং জিব্বারেলিক অ্যাসিড যেটা করে সেটা হচ্ছে ডিএনএ, মানে এর ভেতরে তো দেখবে এগুলো তো সেল, এর ভেতর ডিএনএ আছে, সেখান থেকে অ্যামাইলেজ বলে একটা এনজাইম তৈরি করে, যে অ্যামাইলেজ যেটা বীজের মধ্যেতে যে খাবারটা থাকে সেটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, সেটাকে ভেঙে অ্যাকচুয়ালি গ্লুকোজে কনভার্ট করে। এবং গ্লুকোজে কনভার্ট হওয়া মানেই হচ্ছে সিম্পল ফুড। সেটা সাপ্লাই দেয় কাকে, সেটা হচ্ছে এমব্রিওকে, ভ্রূণকে। এবং এমব্রিওকে সাপ্লাই দেওয়ার পরই ওখান থেকেই কিন্তু এমব্রিও তখন আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং তার দেখবে অ্যাকচুয়ালি রুট আর স্টেম এই পার্টগুলো তৈরি হয় এবং আস্তে আস্তে এটা জার্মিনেট করে এটা গ্রো করে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জিনিসটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে ইমবাইবেশনের অ্যাকচুয়ালি গুরুত্ব। তো এটাই দেখো একটা প্রপার্টি যেটাকে আমরা বলে থাকছি ইমবাইবেশন। এরপরে আমরা একটা জিনিস আসবো, সেটা হচ্ছে অসমোসিস। এবং অসমোসিস পড়ার আগে কতগুলো জিনিস সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। যেমন প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি মানে হচ্ছে একদিক থেকে অন্য দিকে জল বা অন্যান্য জিনিস যাওয়ার যে ক্ষমতা। দেখবে আমরা জানি যে যখনই পারমিয়াবিলিটির কথা আসে সেখানে বেশ কতগুলো জিনিসের নাম অ্যাকচুয়ালি দেখবে আসে।
যেমন প্রথম হচ্ছে পারমিয়েবল। পারমিয়েবল মানে হচ্ছে যে জিনিসটা একদিক থেকে অন্যদিকে চলে যাওয়ার ক্ষমতা রাখে, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে পারমিয়েবল। দেখবে অ্যাকচুয়ালি কি হয়, যে কোনো সলিউশনের মধ্যে দেখবে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সলিউট, একটা হচ্ছে সলভেন্ট, তাই তো? এবার অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সবার প্রথম আসছে সেল ওয়াল। সেল ওয়াল হচ্ছে অ্যাকচুয়ালি পারমিয়েবল। সেল ওয়াল পারমিয়েবল মানে হচ্ছে এর মধ্যে দিয়ে যদি আমি কোনো জিনিসকে রাখি, মানে কোনো জিনিস যদি এখানে থাকে, সেল ওয়ালের গায়ে যে ছিদ্রগুলো থাকে এখান দিয়ে সলিউট সলভেন্ট সবাই চলে যেতে পারে। তাহলে যেহেতু সলিউট সলভেন্ট সবাই চলে যেতে পারে, সেই জন্য একে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে পারমিয়েবল মেমব্রেন। মানে সেল ওয়ালকে বলা হয় পারমিয়েবল মেমব্রেন। যদিও এটাকে ওয়াল বলা হয়, তবু মেমব্রেন এই অর্থে বলছে জাস্ট ওটা ডিভাইডার হিসেবে কাজ করছে বলে। তাহলে পারমিয়েবল হচ্ছে কারা, সেটা হচ্ছে সেল ওয়াল, কারণ এখান দিয়ে সলিউট সলভেন্ট দুজনেই চলে যাবে, দ্রাব্য দ্রাবক দুজনেই যাবে। এরপর হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন কোনটা, সেটা হচ্ছে পার্চমেন্ট পেপার। দেখবে এই পার্চমেন্ট পেপার বা এগ সেল মেমব্রেন, দেখবে ডিমের ভেতরেতে, ডিমের জাস্ট খোসাটা ছাড়ালেই দেখবে সেখানেতে একটা পর্দা পাওয়া যায়, যে পর্দাটাকে অ্যাকচুয়ালি বলা হয় এগ সেল মেমব্রেন। দেখবে হালকা করে খোসাটা ছাড়ালে একটা পর্দা পাওয়া যায়, এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এই মেমব্রেনটা দিয়ে জল ট্রান্সপোর্ট হতে পারবে, মানে এখানে সলভেন্ট ট্রান্সপোর্ট হবে, কিন্তু সলিউট কখনোই এর মধ্যে দিয়ে এদিক ওদিক হতে পারবে না। এটা হচ্ছে সেমি পারমিয়েবল। মানে দেখো পারমিয়েবল মেমব্রেনে সলভেন্ট সলিউট দুজনেই যাচ্ছে, এর মধ্যে দিয়ে শুধু সলভেন্ট যাচ্ছে, কারণ সলভেন্টের মলিকুলার সাইজটা ছোট, কারণ ধরো জল, তাহলে H2O। আর সলিউট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6, অনেক বড় সাইজ, তাহলে সেই জন্য সে যেতে পারছে না। তো সেইটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা সেমি পারমিয়েবল মেমব্রেন। আর ইমপারমিয়েবল মেমব্রেন মানে যেটা দিয়ে কোনো কিছুই যাতায়াত করতে পারে না। যেমন দেখবে ইনসেক্টের ক্ষেত্রে তাদের বডির বাইরেতে একটা হার্ড কভারিং থাকে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় দেখবে কাইটিন। এই কাইটিনের যে কভারিংটা থাকে দেখবে এর মধ্যে দিয়ে সলিউট সলভেন্ট কিছুই যায় না, মানে বৃষ্টির জল যখন পড়ে বৃষ্টির জলও এর ভেতর দিয়ে ঢোকে না। এবং মাঝে মাঝে দেখবে ওদের মানে মোল্টিং বলে, যে খোলস ত্যাগ, যে একটা সার্টেন টাইম বাদে ওদের ওই স্ট্রাকচার যেটা খোলস যেটা রয়েছে সেই খোলসটাতে ওদের আর ধরে না, তখন ওরা কী করে ওই খোলসটা কেটে সেখান থেকে ওরা আস্তে আস্তে বেরিয়ে চলে আসে। তো ওই ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মোল্টিং। তো ওই মোল্টিংয়ের জন্য ওরা যেটা করে সেটা হচ্ছে আগেকার যে খোলসটা, সেই খোলসটাকে দেহের বাইরে বার করে দেয়। তো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে ইমপারমিয়েবল মেমব্রেন, মানে এখান দিয়ে না সলিউট না সলভেন্ট কিছুই যেতে পারবে না। তো সেই জন্যই পারমিয়েবিলিটির ওপর বেস করে তিনটে ভাগ করা হয়, একটা হচ্ছে পারমিয়েবল, সেমি পারমিয়েবল, ইমপারমিয়েবল। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। অ্যাকচুয়ালি সিলেক্টিভলি পারমিয়েবল হচ্ছে আমাদের যে সেল মেমব্রেন, সেটা সেল মেমব্রেনের একটা স্পেশালিটি হচ্ছে যে মানে সলিউট সলভেন্ট দুজনেই কিন্তু একদিক থেকে অন্যদিকে যেতে পারে, কিন্তু সেটা পুরোটাই নির্ভর করে মেমব্রেনের ওপর। অর্থাৎ মেমব্রেনের যে প্রোটিনগুলো রয়েছে, যে যখন দরকার পড়ে তখনই কোনো একটা জিনিসকে ওরা একদিক থেকে আরেকদিকে ট্রান্সপোর্ট করে, এবং পুরোটাই নিজের ইচ্ছাতে করে। এবং সেই জন্য দেবে সেল মেমব্রেনকে বলা হয় লিভিং সেল মেমব্রেন, কারণ ওই রকম কোনো মেমব্রেন অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি তৈরি করা কখনোই সম্ভব নয়। ঠিক আছে। পারমিয়েবল মেমব্রেন সেটা হচ্ছে যে কোনো কাপড় ধরতে পারো, যে কাপড়ের মধ্যে দিয়ে দেখবে সলিউট সলভেন্ট সবই চলে যায়, বা ছাঁকনি, সেগুলো হচ্ছে পারমিয়েবল। সেমি পারমিয়েবল পার্চমেন্ট পেপার, ইমপারমিয়েবল পলিথিন। কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল এটা আর্টিফিশিয়ালি তৈরি করা অসম্ভব, এবং সেটা সেল মেমব্রেনেরই একটা প্রপার্টি যে সব কিছুই সলিউট সলভেন্ট দুটোকেই একদিক থেকে অন্যদিকে পাঠাতে পারে, কিন্তু যখন যেটা সে প্রয়োজন মনে করবে তখন সেটাকে সে সেলের মধ্যে আনবে, এবং যখন যেটা প্রয়োজন মনে করবে তখন সেটাকে সেল থেকে বাইরে বার করবে। অর্থাৎ গোটাটাই কিন্তু ওই মেমব্রেনের অ্যাকচুয়ালি নিজের ইচ্ছার ওপর বা প্রয়োজনের ওপর নির্ভর করছে। তো সেই ধরনের মেমব্রেনকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এবার এই পারমিয়েবিলিটি পড়ার পেছনে কারণ হচ্ছে আমরা এরপর পড়ব অসমোসিস, এবং অসমোসিস সেখানে দেখব যে অ্যাকচুয়ালি সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্থাৎ একটা মেমব্রেন যার মধ্যে দিয়ে যে সলভেন্ট যেতে পারে কিন্তু সলিউট যেতে পারে না, সেই মেমব্রেনের একটা ভূমিকা আছে। তো সেইটা নিয়েই আমরা পড়ব। এবার সবার প্রথম পড়ছি দেখো যেটা, সেটা হচ্ছে অসমোসিস। অসমোসিস পড়ার আগে দরকার হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল সম্পর্কে একটা ধারণা নেওয়া। ওয়াটার কথাটা হচ্ছে জল, আর পোটেনশিয়াল কথাটার অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্ষমতা, মানে জলের ক্ষমতা, সেই জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
দেখো এইখানটাতে একটা ইউ শেপ একটা টিউব নেওয়া হয়েছে, খুব ভালো করে এটা বুঝবে। এর মধ্যেতে একটা সেমি পারমেবল মেমব্রেনকে ফিক্স করা হয়েছে। সেমি পারমেবল মেমব্রেন মানে হচ্ছে সেমি পারমেবল মেমব্রেন দিয়ে এইদিকে দেখো কিছু জল রাখা আছে আর কিছু দেখো চিনির অণু রাখা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে সলিউট, আর এই দিকটাতে শুধু জল রাখা আছে। এবার দেখো দুটোর লেভেল অ্যাকচুয়ালি সমান হয়ে আছে। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে সেমি পারমেবল মেমব্রেন যেহেতু আছে, তাহলে ন্যাচারালি দেখো যে এখান দিয়ে জলের ওয়াটার মলিকিউলগুলো এদিক ওদিক করতে পারবে, কিন্তু এই চিনির মলিকিউলগুলো কোনো দিনই এদিকে আসতে পারবে না, ঠিক আছে, কারণ এরা এই সেমি পারমেবল মেমব্রেনে সবসময় আটকে যাবে। তাহলে অ্যাকচুয়ালি মুভমেন্ট যেটা এদিক এদিক হতে পারে সেটা হচ্ছে শুধু অ্যাকচুয়ালি দেখো সলভেন্টের মুভমেন্ট হতে পারে, এবং সেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার। এবার ওয়াটার পোটেন্সিয়াল খুব ভালো করে জিনিসটা বুঝবে। ধরো এখানেতে যেটা রয়েছে এটা হচ্ছে পিওর ওয়াটার। এবার তুমি ভাবো এখানে প্রচুর ওয়াটার মলিকিউল আছে, ঠিক আগে যেটা সেই ডিফিউশনের সময় পড়ছিলাম, যেটা দেখবে সেই ফুটবল প্লেয়ারের ছবি দিয়ে বোঝাচ্ছিলাম, তো সেই রকমই ধরো এখানেতে আমি ধরলাম এখানে একটা ওয়াটার মলিকিউল রয়েছে। এবার ওয়াটার মলিকিউলটা যদি আমরা তার মুভমেন্টটাকে দেখি তাহলে খেয়াল করো যে সেই ওয়াটার মলিকিউলটা ধরো এদিক এদিক যখনই মুভ করতে যাচ্ছে তখনই কী হচ্ছে, জলের মলিকিউলগুলোতে ধাক্কা খাচ্ছে, তাই তো? তাহলে সে একটা স্পিডেতে ধরো মুভ করতে পারবে, তাই তো? এবার চারপাশেতে কী রয়েছে, ওয়াটার রয়েছে। এবার ঠিক এই রকমই কম্পেয়ার করো এই দিকের একটা ওয়াটার মলিকিউলের সাথে। এবার যদি তুমি এদিকের রেসপেক্টে এদিকের ওয়াটার মলিকিউলটাকে কম্পেয়ার করো, দেখো এই ওয়াটার মলিকিউলটার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এর আশপাশে তো ওয়াটার মলিকিউল আছেই, যার জন্য এর ধাক্কা খেয়ে খেয়ে আটকে যাচ্ছে। আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে তার সাথে সাথে আরও সমস্যা হচ্ছে, এখানে দেখো আরও কিছু বড় বড় আকৃতির মলিকিউল রয়েছে যেগুলো গ্লুকোজ। ওয়াটার মলিকিউল হচ্ছে দেখো H2O আর এগুলো হচ্ছে C6H12O6, তাহলে আরও বড় মলিকিউল। তাহলে কি হবে যে এই বড় মলিকিউলের মাঝে ছোট মলিকিউলগুলোর আরও কিন্তু গতিটা কমে যাবে। একে তো নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, আর এই বড় মলিকিউলগুলো থাকার জন্য এরা কিন্তু আরও বেশি সেখানে আটকে যাবে। মানে তুমি ধরো যে এমন যদি হয় যে একসাথে অনেক মানুষ একটা রাস্তা দিয়ে হাঁটছে, তাহলে সেখানেতে কি হবে, যখন একটা মানে জায়গা দিয়ে অনেক মানুষ হাঁটছে তাহলে স্বাভাবিকভাবেই ধরো যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা মানুষের ধরো সেই রাস্তা দিয়ে হাঁটার সময় সমস্যা হবে। এবার ধরো আমি বললাম যে জায়গাটা দিয়ে হাঁটছে সেই রাস্তাটাতে মাঝে মাঝে অনেক কটা সেখানেতে হয়তো মানে কিছু কিছু বেরিয়ার রাখা আছে। ধরো আমি বললাম যে কিছু হয়তো ওখানে সেই সিমেন্টের বা কংক্রিটের কিছু থাম্বা আছে, বা হয়তো দেখা গেল যে কয়েকটা মানে পিলার যেগুলো সেই রকম কিছু রয়েছে, বা হয়তো দেখা যাচ্ছে অনেক গাছ আছে। তাহলে তুমি ভাবো যে একটা রাস্তা আছে যে রাস্তাটাতে শুধু মানুষ যাচ্ছে কিন্তু কোনো রকম বাধা নেই, মাঝে কোনো ওই রাস্তার ওপরেতে কোনো গাছ বা কিছু নেই। তাহলে সেখান দিয়ে যে স্পিডেতে যাবে, ধরো যে রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে সেখান দিয়ে কিছু গাছ বা কিছু রকম পিলার আছে কংক্রিটের, তাহলে সেই রাস্তা দিয়ে যখন যেতে যাবে দেখো আরও বেশি ধাক্কা খাবে। তাহলে অ্যাকচুয়ালি এখানকার যে জলের মলিকিউলগুলো আছে তার যা স্পিড হবে তার রেসপেক্টে এখানকার জলের মলিকিউলগুলোর স্পিড কিন্তু আরও অনেক কম হবে, এবং অনেকটাই কম হবে। তো সেই জন্য যখনই আমরা দেখো এদিক থেকে এদিকে আসার কথা বা এদিক থেকে এদিকে আসার কথা জলের কথা বলতে যাব, দেখো জলের মলিকিউল এদিক থেকে এদিকেও আসতে পারে, আবার এদিক থেকে এদিকেও যেতে পারে, কিন্তু এরা তো বেশিরভাগই ধাক্কা খেয়ে খেয়ে এদের গতিটা কমে গেছে। আর এই দিকেতে কী হচ্ছে, তুলনামূলক ওই বাঁধাটা না থাকার জন্য এরাও ধাক্কা খাচ্ছে, কিন্তু কি হচ্ছে যে এই বাঁধাগুলো না থাকার জন্য কম্পারেটিভলি এদের স্পিডটা বেশি হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই দেখো যত পরিমাণ জল এদিক থেকে বেরিয়ে এদিকে যেতে পারবে তার থেকে তুলনামূলক অনেক বেশি পরিমাণ জল এদিক থেকে এদিকে যেতে পারবে। কারণ অ্যাকচুয়ালি দেখো যেখানেতে বাঁধা নেই সেই রাস্তা দিয়ে লোকগুলো নিজেদের মধ্যে ধাক্কা খেতে খেতে এগোলো কম্পারেটিভলি দেখো অনেকটা স্পিডে যাবে, কিন্তু যেখানেতে এরকম মাঝে অনেক বাঁধা আছে তাদের ওভারঅল গতিটাই তো কমে যাবে। তাহলে তারা যখন যেতে যাবে তখন কিন্তু দেখা যাবে যে ওদের স্পিডটা কমে যাবে। সেই কারণেই দেখা যায় যে অ্যাকচুয়ালি এই দিক থেকে জল বেশি পরিমাণ এই সাইডে যাবে, তুলনামূলক অনেক কম জল এই সাইড থেকে এইদিকে আসতে পারবে। এবার যেহেতু জল বেশি এই সাইড থেকে এদিকে যেতে পারবে, তাহলে আস্তে আস্তে দেখা যাবে এই ওয়াটারের পরিমাণটা আস্তে আস্তে কমছে, আর এই দিকের ওয়াটারের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এই প্রসেসটা খুব স্লো, মানে ডিফিউশন প্রসেসটা
দেখা যায় কম্পারেটিভলি অনেক ফাস্ট, কিন্তু অসমোসিস প্রসেস প্রচণ্ড স্লো। কারণ দেখো এটার অ্যাকচুয়ালি কি হয়, এই যে জলের যে প্রবেশ, এই গতিটা কিন্তু খুবই কম হবে। এবার যত দেখো এটা আস্তে আস্তে জলটা ঢুকবে, তত এদিকের ওয়াটার লেভেলটা আস্তে আস্তে কিন্তু বাড়বে, আর এদিকের ওয়াটার লেভেলটা আস্তে আস্তে কমবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো অসমোসিস যে ঘটনাটা, এই অসমোসিস ঘটনায় যেটা হয় সেটা হচ্ছে দেখো লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে। কিন্তু কে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সলভেন্ট বা দ্রাবকের অণু যাচ্ছে। দেখো ডিফিউশনে গেছিলো কিন্তু সলিউট মলিকিউল, আর এখানে যেটা গেল সেটা হচ্ছে সলভেন্ট মলিকিউল। আর ওখানে যেটা গেছিলো সেটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, আর এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। আর ওখানেতে কিন্তু দেখো কোনো রকম সেমি পারমিয়েবল মেমব্রেন ছিল না, এখানেতে কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। এবার অ্যাকচুয়ালি পিওর ওয়াটারে কোনো একটা জলের মুভমেন্টের ক্ষমতাটাই হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল, এটাকে ধরে নেওয়া হয় 0। এবার যত দেখো এখানেতে অন্যান্য সলিউট মেশানো হবে, তত এদের গতিটা কী হবে, আরও কমে কমে যাবে। যত গতিটা কমবে তত অ্যাকচুয়ালি এদের মানে ওয়াটার পোটেনশিয়াল সেটাকে নেগেটিভ ভ্যালুতে ধরা হবে। ধরুন -1, -2, -3, -4, মানে যত সলিউট বাড়বে তত ওদের গতিটা যেহেতু কমে যায়, সেই জন্য ওটাকে মাইনাসে কনসিডার করা হয়। এবং আরেকটা জিনিস দেখো যে অসমোসিস হচ্ছে এমন একটা প্রপার্টি যেখানে জল একদিক থেকে আরেক দিকে শিফট করছে, এবং এক্ষেত্রে যেটা হয় যে নর্মালি একটা এরকম ইউ শেপ একটা টিউবের মধ্যে রাখলে জলটা দুটো ওয়াটার লেভেলটা সেম থাকার কথা, কিন্তু জলটা যেহেতু এদিক থেকে এদিকে যাবে, দেখা যাবে এই দিকের লেভেলটা বেড়ে যাবে আর এই দিকের লেভেলটা কমে যাবে। তার মানে অ্যাকচুয়ালি দেখো যে ওয়াটার লেভেলের যে একটা সেম বা ইকুয়াল লেভেলে থাকার যে প্রিন্সিপাল, সেটাকে কিন্তু অসমোসিস মানে না। এবং সেই জন্যই ওয়াটার মানে মাটির মধ্যে যে ওয়াটারটা থাকে সেইটা অ্যাবজর্ব করি, যখন রুট প্রেসারের মধ্যে দিয়ে জলটা ঢোকে তখন সেই রুট প্রেসারের জন্য অ্যাকচুয়ালি কিন্তু জলটা মাটি থেকে 90 ফুট ওপর অবধি উঠে যেতে পারে। তো ওটার কারণটা হচ্ছে এটাই যে ওরা কিন্তু কখনোই জলের যে একটা ইকুয়াল লেভেল, যে তার যে প্রিন্সিপাল, যে সেইটা কিন্তু মানে না, যেটা দেবে বাংলায় বলা হয় জলের সমোচ্চশীলতা ধর্ম, যে অ্যাকচুয়ালি ওয়াটারের যে লেভেল তার যে একটা ইকুয়াল, সেই ব্যাপারটা এরা কিন্তু একদমই মানে না। এবার আরও কতগুলো জিনিস আছে যেগুলোর ওপর এই অসমোটিক পোটেনশিয়াল যেটা বা ওয়াটার পোটেনশিয়াল যেটা সেটা ডিপেন্ডেন্ট হয়। দেখো ওয়াটার পোটেনশিয়ালকে অ্যাকচুয়ালি সাই ডাব্লু বলে একটা সিম্বল দিয়ে এখানে এক্সপ্রেস করা হয়। এটা বেশ কতগুলো জিনিসের সঙ্গে দেখো রিলেটেড, মানে কতগুলো জিনিসের পার্থক্য হলে এটা আরও বেশি বাড়ে বা এটা অ্যাকচুয়ালি এর ওপর এফেক্ট করে। যেমন দেখো এখানে সাই এস, মানে যত এখানকার সলিউট পোটেনশিয়াল বেশি হবে, মানে এদিকের সাপেক্ষে এদিকের ঘনত্বর পার্থক্যটা যত বেশি হবে, এই স্পিডটা আরও বেশি হবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যদি এই দিক থেকে আরও প্রেসার অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখা যাবে যে এই স্পিডটা আরও বাড়বে, তাই তো, কারণ এই দিকে প্রেসার অ্যাপ্লাই করলে আরও তাড়াতাড়ি জলটা যাবে। তো সেই জন্যই ওটাকে বলছে প্রেসার, মানে সেইটা এর সাথে প্লাস হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যত ওয়াটার লেভেলটা বেশি থাকবে তত গ্র্যাভিটেশনাল ফোর্সটা বা গ্র্যাভিটেশনাল পুলটা আরও বেশি কাজ করবে, যার জন্য আরও জোর এটা অ্যাকচুয়ালি কিন্তু কার্যকারী হবে। এবং তার সাথে সাথে যে পরের যে জিনিসটা অ্যাকচুয়ালি রয়েছে, দেখো এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ম্যাট্রিক পোটেনশিয়াল, যেটাকে অ্যাকচুয়ালি সাই এম দেওয়া হয়েছে। এইটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এই দিকেতে যে মেটেরিয়ালগুলো রয়েছে, এই মেটেরিয়ালগুলোর মধ্যে কোনো যদি এখানেতে অ্যাকচুয়ালি এমন কোনো মেটেরিয়াল দেওয়া হয় যেটা হচ্ছে হাইড্রোফিলিক, মানে যে জলকে আরও বেশি টানবে, তাহলে সেই রকম জিনিস যদি থাকে তাহলে দেখো জল আরও বেশি দ্রুত গতিতে ভেতরে ঢুকবে। তো সেইগুলোর ওপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এর ভ্যালুটা সবসময় ডিপেন্ড করে। তার মানে এই সমস্ত জিনিসগুলোর যোগফল অ্যাকচুয়ালি কী করবে, সেটাই কিন্তু এর ভ্যালুটাকে ডিটারমাইন করবে যে কত তাড়াতাড়ি যাবে। এবং এর ভ্যালু এই দিকের যে ভ্যালুটা, যেটা যার সাই ভ্যালু যত, মানে ওয়াটার পোটেনশিয়াল যত নেগেটিভ হবে তত দ্রুত এখানেতে জল যাবে। তার মানে অসমোসিস যে ঘটনাটা সেটা গোটাটাই ওয়াটার পোটেনশিয়ালের ওপরেতে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে। এবার ওয়াটার পোটেনশিয়ালের ক্ষেত্রে দেখো এখানেতে যখনই আমরা পড়তে যাই ওখানেতে কতগুলো জিনিস
অ্যাকচুয়ালি বলে দিই। যেমন দেখো যখনই ওই ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি, তো নর্মালি যে জিনিসটা অসমোসিসের ক্ষেত্রেতে ধরো হয়, তো এখানে দেখিয়েছে যেটা, ধরো এখানেতে দুটো জিনিস আছে, এখানেতে দিয়েছে এটা পিওর ওয়াটার, এগুলো ওয়াটার মলিকিউলগুলোকে দেখিয়েছে, আর এখানেতে যেটা রয়েছে সেটা হচ্ছে সুগার মলিকিউল রয়েছে আর ওয়াটার মলিকিউল রয়েছে। তাহলে এখানে দেখো ওয়াটার বেশি আছে, এখানে ওয়াটার কম আছে। তো ন্যাচারালি দেখো যেটা হয় সেটা হচ্ছে মাঝে সেমি পারমেবল মেমব্রেন থাকার জন্য যে জিনিসটা হচ্ছে, দেখো মানে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশনের দিকে ওয়াটার মলিকিউলগুলো যাচ্ছে, যার জন্য অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটলো, দেখো এর ওয়াটার লেভেলটা বেড়ে যাচ্ছে, এর ওয়াটার লেভেলটা কমে যাচ্ছে। এবং এইভাবেই লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশনের দিকে সেখানে সলভেন্টের মুভমেন্ট হয়। এবং এই যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, এই যে জলটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটাকেই বলা হয় অসমোটিক প্রেশার। এবং ওই যে একটু আগেই বললাম, এই অসমোটিক প্রেশারের জন্যই রুট থেকে অ্যাকচুয়ালি জলটা উপরের দিকে উঠে চলে যায়। এবং এই যে জলটা যে যাচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে, তার পেছনে কারণ যেটা বলা হয় যে ধরে নেওয়া হয় মাটিতে যে জলটা রয়েছে আর কি, সেই জলটার মধ্যেতে ধরো সেটা তো পিওর ওয়াটার নয়, সেখানে কিছু মিনারেলস মিশে আছে। তো সেখানকার যেটা বলছে অ্যাকচুয়ালি যে যে মিনারেলস মিশে আছে যে জলটা, সেটার অ্যাকচুয়ালি ওয়াটার পোটেন্সিয়াল হচ্ছে 0.6 -0.6, সেই তুলনায় অ্যাকচুয়ালি স্টেমেতে যেটা সেটা হচ্ছে -0.9। তাহলে ন্যাচারালি দেখো জলটা এইদিকে যাবে, স্টেমগুলোতে যেটা যত উপরের দিকে যাচ্ছ তত দেখো -1.2, তাহলে অবভিয়াসলি জলটা উপরের দিকে উঠবে। আরও উপরের দিকে দেখো -2.2, আরও বেশি, একদম উপরের দিকের পাতাতে দেখো -4, তাহলে অটোমেটিক্যালি ওয়াটারটা ধীরে 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 ওপরের দিকে যাবে। আর অ্যাটমসফিয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে -100, তাহলে সেই জন্যই দেখবে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচনের জন্য জলটা আবার বাইরের দিকে বেরিয়ে চলে আসে। তো এইভাবেই অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাবজর্পশনের যে মেকানিজমটা, সেই ওয়াটার অ্যাবজর্পশন মেকানিজমটাকে এক্সপ্লেন করা হয় ওয়াটার পোটেন্সিয়ালের থ্রু দিয়ে। এই হচ্ছে ব্যাপার। এবার অসমোসিসের কথা যখনই আমরা বলি, দেখবে সেখানেতে অসমোসিসের কতগুলো জিনিস বলা হয়। একটা হচ্ছে দেখবে অসমোসিস পড়ার আগে দেখবে তিনটে কনসেন্ট্রেশনের কথা বলা হয়। একটা হচ্ছে হাইপোটনিক, একটা আইসোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক। এবার দেখো হাইপারটনিক, আইসোটনিক, হাইপোটনিক। যে ধরো এখানে দেখানো হচ্ছে কিছু ব্লাড সেল আছে, ঠিক আছে, এবার তাকে কিছু সলিউশনে রাখা রয়েছে। ধরো আমি সাপোজ বললাম যে ওই ব্লাড সেলটাকে রাখা হয়েছে একটা সুগার সলিউশনের মধ্যে, যে সুগার সলিউশনটার কনসেন্ট্রেশন হচ্ছে খুব বেশি। এবার যদি একটা সুগার সলিউশনের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ব্লাড সেলের রেসপেক্টে, সাইটোপ্লাজমের রেসপেক্টে বাইরের কনসেন্ট্রেশনটা বেশি, তো তখন সেটাকে বলা হয় হাইপারটনিক সলিউশন। এবার ন্যাচারালি কী হবে, তখন দেখা যাবে ভেতর থেকে ওয়াটারটা বেরিয়ে চলে যাচ্ছে কোথায়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইরেতে, কারণ বাইরের কনসেন্ট্রেশন বেশি, সেলের ভেতরকার কনসেন্ট্রেশন কম। তাহলে তখন যেটা হয় সেটা হচ্ছে এক্সো অসমোসিস, যে অ্যাকচুয়ালি বহি অভিস্রবণ, সেখানে জলটা বেরিয়ে গেল। যদি আইসোটনিক সলিউশন হয়, অর্থাৎ সেলের ভেতরে সাইটোপ্লাজমের ঘনত্বটাও যা, বাইরের যে সলিউশনটাতে ওটা রাখা রয়েছে তার কনসেন্ট্রেশনও সেম, তাহলে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় আইসোটনিক সলিউশন। তখন সেটা যেটা হয়, যতটা জল ঢোকে ততটাই জল বেরোয়, তাহলে তখন সেই জন্য এর শেপটা যেমনকার সেরকমই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। আর হাইপোটনিক, হাইপো কথাটার অর্থ হচ্ছে যে কম, যদি সেলের রেসপেক্টে বাইরের কনসেন্ট্রেশন কম হয়, মানে ব্লাড সেলকে পিওর ওয়াটারের মধ্যে হয়তো ফেলে দেওয়া হয়েছে, তাহলে কী হবে, ন্যাচারালি দেখো বাইরে থেকে জল আস্তে আস্তে ঢুকবে, এবং বাইরে থেকে জল যখনই ঢুকবে ওটা কি বলা হয় এন্ডো অসমোসিস। এবং জলটা যত ঢুকবে দেখো এখানকার সেল মেমব্রেনগুলো আস্তে আস্তে বড় হবে, এবং খুব বেশি জল ঢুকে গেলে তখন দেখা যাবে সেলগুলো বাস্ট করে যেতে পারে। তো এই জিনিসটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। তাহলে এই রকমই তিনটে জিনিস রয়েছে দেখো, একটা হচ্ছে হাইপারটনিক, আইসোটনিক আর হাইপোটনিক। এবার এই জিনিসটাই দেখতে পাওয়া যায় যে মানে বিভিন্ন মাছের ক্ষেত্রে, যেমন আমি যদি চাই একটা সমুদ্রের মাছকে নিয়ে এসে ফ্রেশ ওয়াটারের মধ্যে দিয়ে দিই, তাহলে সমুদ্রের যেটা হয়, সমুদ্রের কনসেন্ট্রেশন অনেক বেশি, ফ্রেশ ওয়াটারের কনসেন্ট্রেশন কম, তাহলে অটোমেটিক্যালি কী হবে, সেই সমুদ্রের মানে অ্যাকচুয়ালি যেটা হয় যে এখানকার কোনো একটা মাছকে নিয়ে গিয়ে সমুদ্রের জলে যদি ফেলে দিই, ধরো একটা রুই মাছকে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিলাম, তাহলে রুই মাছের দেহের ভেতরকার কনসেন্ট্রেশন কম, সমুদ্রের জলের কনসেন্ট্রেশন বেশি, তাহলে অটোমেটিক্যালি জল বেরিয়ে যাবে, তার জন্য ওটা ডিহাইড্রেট হয়ে ওই মাছগুলো মরে যাবে। আবার যদি কোনো একটা সমুদ্রের জলের মাছকে নিয়ে এসে, ধরো একটা পমফ্রেট মাছকে নিয়ে এসে আমি আমাদের এখানকার জলের মধ্যে ফেলে দিই, তাহলে কী হবে, যে পমফ্রেট মাছটা অ্যাকচুয়ালি সমুদ্রে থাকে, তার জন্য ওর দেহের অ্যাকচুয়ালি সল্ট কনসেন্ট্রেশন অনেক বেশি,
এবার এখানকার জলটা অনেক ফ্রেশ ওয়াটার, তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে ওই মাছটার দেহের ভেতরে জল ঢুকবে এবং মাছটার দেহের সেলগুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো তারাও মারা যাবে। তো সেই জন্যই দেখা যায় যে তারা কখনোই বাঁচবে না। এবার কিছু মাছ আছে যেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রোমাস মাছ। যেমন অ্যানাড্রোমাস মানে হচ্ছে যে মাছগুলো সমুদ্রে থাকে কিন্তু ডিম পাড়ার জন্য ফ্রেশ ওয়াটারে আসে। যেমন দেখবে অ্যাকচুয়ালি ইলিশ মাছ, তারা দেখবে সমুদ্রের মাছ কিন্তু তারা অ্যাকচুয়ালি কী হয় আমাদের ফ্রেশ ওয়াটারেতে আসে, নদীতে আসে ডিম পাড়তে। তো তাদের ক্ষেত্রে বিশেষ কিছু অ্যাডাপ্টেশন থাকে যার জন্য তারা এই কনসেন্ট্রেশনটাকে সহ্য করে নিতে পারে, কিন্তু সবাই পারে না, তার জন্যই এই এন্ডো অসমোসিস বা এক্সো অসমোসিসের জন্য ওরা মরে যায়। আর ক্যাটাড্রোমাস মাছ মানে হচ্ছে কিছু মাছ আছে যারা অ্যাকচুয়ালি বসবাস করে ফ্রেশ ওয়াটারে, যেমন ইল মাছ ফ্রেশ ওয়াটারে থাকে কিন্তু তারা ডিম পাড়ার জন্য অ্যাকচুয়ালি সমুদ্রের জলে যায়, তো তাদেরকে বলা হয় ক্যাটাড্রোমাস মাছ। সেই মাছগুলো কিন্তু কিছু অ্যাডাপ্টেশন দেখায় ওই এনভায়রনমেন্টে সারভাইভ করার জন্য। আচ্ছা, আর একটা ধারণা আছে যেটাকে বলা হয় রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস জিনিসটা কি? রিভার্স অসমোসিস হচ্ছে যেটা অ্যাকচুয়ালি অ্যাকোয়াগার্ডে ব্যবহার করা হয়, দেখবে আরও টেকনোলজি বলে। তো অসমোসিসে যেটা হয় সেটা হচ্ছে একটা সেমি পারমেবল মেমব্রেন থাকে এবং সেখানে দেখবে শুধুমাত্র সেমি পারমেবল মেমব্রেন দিয়ে শুধু ওয়াটারই পাস করতে পারে, আর কিছুই কিন্তু পাস করতে সেখানে পারে না। তো সেই জন্য একটা সেমি পারমেবল মেমব্রেন তৈরি করা হয় আর্টিফিশিয়ালি, যেমন সেই পার্চমেন্ট পেপারের কথা বললাম সেরকম, দিয়ে ওয়াটারটাকে রেখে সেখানেতে আর্টিফিশিয়ালি প্রেসার অ্যাপ্লাই করা হয়। তাহলে প্রেসার অ্যাপ্লাই করলেই যেটা হবে সেটা দেখো পিওর ওয়াটারটাই শুধু সেমি পারমেবল মেমব্রেন দিয়ে বেরিয়ে আসবে, বাকি সমস্ত কিছু জিনিস যে বিভিন্ন ব্যাকটেরিয়া অন্যান্য মিনারেলস যা থাকবে সব কিন্তু অ্যাকচুয়ালি পার্চমেন্ট পেপারের গায়েতে আটকে যাবে। তো ওই জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে রিভার্স অসমোসিস। কারণ এটাও দেখো অ্যাকচুয়ালি সেমি পারমেবল মেমব্রেনকে ইউজ করে অ্যাকচুয়ালি ওয়াটারকে পিউরিফাই করা হচ্ছে, কিন্তু হওয়া উচিত যেটা অসমোসিসে, নর্মাল অসমোসিসে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশনে মুভ করার কথা, কিন্তু এখানে দেখো হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে অ্যাকচুয়ালি জলটা মুভ করছে। কিন্তু এটা যেহেতু উল্টো কাজ করতে হচ্ছে তাহলে সেই জন্য নিজে নিজে হবে না, সেই জন্য এখানেতে দেখো এনার্জি দরকার লাগে। সেই জন্য যে কোনো আরও যে ওয়াটার পিউরিফায়ারগুলো আছে সবই দেখবে হয় ব্যাটারি অপারেটেড হয় অথবা দেখবে সেটাকে ইলেকট্রিকের সাথে কানেক্ট করতে হয়, তবেই এই কাজটা হয়। কারণ অসমোসিস হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, সেখানে কোনো শক্তি লাগে না, কিন্তু যদি আমরা ওটাকে জোর করে করতে চাই তাহলে রিভার্স অসমোসিসের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেখানে শক্তি দরকার লাগে। বেশ, এরপরে দেখা একটা কনসেপ্ট আসছে যেটাকে বলা হয় প্লাজমোলাইসিস, ডিপ প্লাজমোলাইসিস। মানে কোনো একটা ধরো প্লান্ট সেল যেটা থাকে, প্লান্ট সেলের একটা ব্যাপার হচ্ছে চারপাশে সেল ওয়াল থাকে, তাই তো? তার জন্য প্ল্যান্টের ক্ষেত্রে সবসময় তার সেলটার শেপটা বা তার এরিয়াটা সবসময় বোঝা যায়। ওটাকে যদি 20% সুক্রোজ সলিউশনের মধ্যে মানে একটা কনসেন্ট্রেটেড সলিউশনের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় সাইটোপ্লাজম থেকে জলগুলো বাইরের দিকে বেরিয়ে যায়। তার জন্য সেল ওয়ালটা কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম থাকা সেরকমই আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেল মেমব্রেনটা সে কী করেছে ওই জল ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, সাইটোপ্লাজমটা কমে যাওয়ার জন্য সেল মেমব্রেনটা আস্তে আস্তে সেল ওয়াল থেকে দেখো সরে চলে আসছে, কারণ জলটা বেরিয়ে যাচ্ছে তো। এবং সেই অবস্থাতে যত সময় যাবে দেখো আস্তে আস্তে সেল মেমব্রেনটা আরও সরে চলে আসবে, সাইটোপ্লাজমটা কমে যাচ্ছে। তো এই ঘটনাটাকেই বলা হয় প্লাজমোলাইসিস। প্লাজমা মানে হচ্ছে জলীয় অংশ আর লাইসিস মানে হচ্ছে নষ্ট হওয়া। তো যখনই প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই ঘটনাটা অবজার্ভ করা যায় এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্লাজমোলাইসিস। কিন্তু অ্যানিম্যাল সেলে এটা বোঝা যাবে না, কারণ ওখানে সেল ওয়াল নেই বলে ওরকম কোনো পার্মানেন্ট স্ট্রাকচার তো বাইরের দিকে দেখা যাবে না, তাহলে গোটা সেলটাই ছোট হয়ে যাবে। তো ওটাকে বলা হয় প্লাজমোলাইসিস। আর সেটাকে যদি আবার কিছুক্ষণ বাদই পিওর ওয়াটারের মধ্যে ফেলে দিই তাহলে আবার দেখা যাবে এন্ডো অসমোসিসে জল ঢুকবে, আবার সেলটা তার আগের স্টেজেতে চলে যাবে। তো এই ঘটনাটাকে আবার বলা হয় যেটা সেটা হচ্ছে ডিপ প্লাজমোলাইসিস, অর্থাৎ যে প্লাজমোলাইসিস যে প্রপার্টিটা ছিল সেটা আবার নষ্ট হয়ে আগের অবস্থায় চলে এলো। এবার পরে যেটা আসছি যে কিছু দেখবে অ্যাকচুয়ালি যখনই অসমোসিস হতে যায় কিছু প্রেসারের কথা আসে, যে কিছু চাপ যেগুলো সেল মেমব্রেনের ওপর বা সেল ওয়ালের ওপরে অ্যাপ্লাইড হয় সেইগুলো সম্পর্কে একটু পড়তে হবে। যে যখনই দেখো এন্ডো অসমোসিস হতে যাচ্ছে তখনই বাইরে থেকে জলটা যখনই ঢুকছে তখন দেখবে সেল মেমব্রেনের ওপর এটা একটা চাপ ক্রিয়েট করবে। তো সেই সেল মেমব্রেনের ওপরে যে চাপটা ক্রিয়েট হয় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার, কারণ এগুলো খুব শর্ট কোশ্চেনে আসে। সেকেন্ড হচ্ছে
যখনই জল ঢুকতে যায় অ্যাকচুয়ালি দেখো সেটা সেল ওয়ালের ওপরেও একটা চাপ ক্রিয়েট করবে। তো সেই সেল ওয়ালের ওপর যখন সেটা অ্যাকচুয়ালি চাপ ক্রিয়েট করতে যাচ্ছে, এবার অ্যাকচুয়ালি কী হয় দেখো, এন্ডো অসমোসিসে বাইরে থেকে ভেতরের দিকে জল ঢুকছে, তাহলে সবসময় কী রয়েছে দেখো বাইরের রেসপেক্টে ভেতরটা হচ্ছে নেগেটিভলি, মানে মোর নেগেটিভলি চার্জ। তাহলে একটা দেখো এখানেতে ভেতর দিকে টান ক্রিয়েট করছে, যার জন্য অ্যাকচুয়ালি জলটাকে ভেতরের দিকে টানছে। তো ওটাই বলা হয় সাকশন প্রেসার। এই সাকশন প্রেসারের জন্যই অ্যাকচুয়ালি কিন্তু জলটা বাইরের দিক থেকে ভেতরের দিকে আসছে, যেটা এন্ডো অসমোসিসের সময় দেখবে একটা সেল টু সেল যে অসমোসিস হয় তখন সেখানে সাকশন প্রেসারের জন্যই একটা সেল থেকে একটা সেলে জল ঢুকে আসে। সেটাও দেখো বাইরে থেকে সেল ওয়ালের ওপর অ্যাপ্লাই হয়। এবং ন্যাচারালি দেখবে যে সেল ওয়ালের ওপরেও মানে অ্যাকচুয়ালি ওয়াল প্রেসার বলে, যে জল যখন ঢুকতে যাচ্ছে ওই সাকশন প্রেসারের জন্য সেল ওয়ালের ওপরে চাপ ক্রিয়েট হচ্ছে, ওই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় ওয়াল প্রেসার। অন্যদিকে হচ্ছে অসমোসিসের জন্য দেখবে ওই যে অসমোটিক প্রেসার, যেটা আগে আমরা পড়ছিলাম যে প্রেসারটার জন্যই জলটা অ্যাকচুয়ালি অভিকর্ষের বিপরীত দিকে উঠে চলে যাচ্ছে, সেইটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। আর যত দেখবে এর ভেতরেতে জল ঢুকবে, এই ভেতরে জলটা ঢোকার জন্য এটাও তো অ্যাকচুয়ালি কী করবে, জলগুলো ঢোকার জন্য সেটাও দেখো সেল ওয়ালকে উল্টো দিক থেকে একটা চাপ দেবে, কারণ সেল ওয়াল তো আর ফ্লেক্সিবল নয় যে যত খুশি এটা আকৃতিতে বড় হয়ে যাবে। তাহলে যখনই এটা চাপ দেবে তখন রিভার্সে দেখো ভেতরের দিক থেকেও সেল ওয়ালের ওপর একটা চাপ প্রযুক্ত হবে, যার জন্য সেলটা একদম টার্জিট কন্ডিশন বা ফুলে যাবে। তো ওইটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে টার্গার প্রেসার। আর ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট বলতে যেটা বোঝানো হয়, সে ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট সেটা হচ্ছে আগেই বললাম যে নর্মালি যে স্পিডেতে যাওয়ার কথা তার থেকে যে মানে স্পিডটা তার কমে যায় ডিফিউশনের সময়, সেটাকেই বলা হয় ডিফিউশন প্রেসার ডিফ্লেক্ট। মানে এগুলো জাস্ট কিছু জিনিস যেগুলো একটু জাস্ট মনে রাখতে হবে। এর কিন্তু এই যে ইকুয়েশান থেকে প্রচুর কিছু ক্যালকুলেশান বা কিছু অ্যাকচুয়ালি আসে তা নয়, জাস্ট এই রিলেশনশিপগুলো একটু মনে রাখতে হবে যে এই যে ধরো টার্গার প্রেসার কাকে বলছে, ওয়াটার পোটেনশিয়াল কাকে বলছে, ওয়াল প্রেসার কাকে বলছে, এইগুলোকে একটু জাস্ট মনে রাখবে এবং সেটা বাইরের দিক থেকে প্রযুক্ত হচ্ছে নাকি ভেতর থেকে প্রযুক্ত হচ্ছে এইটা একটুখানি জাস্ট মনে রাখবে।